চলে যাবো। সাইলেন্ট করে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আহ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে সবাইকে শুরু করতে যাচ্ছি। প্রথমেই তোমাদের কাছে জানতে চাচ্ছি আমরা যে হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ডটি ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দাও। তারপর আমরা ক্লাসে যাব। একটু সবাই প্রথমে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমাদেরকে যে সাউন্ডটি ক্লিয়ার কিনা, কথা সুন্দরভাবে বোঝা যায় কিনা, একটু কাইন্ডলি জানাও আমাদেরকে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, যেহেতু আমরা একটু ক্লাসে যাই। প্রথমেই তোমাদেরকে হচ্ছে মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আহ সামনে আমাদের গুচ্ছ এক্সামের পরীক্ষা, আমাদের গুচ্ছ প্রস্তুতি নিয়ে ক্লাস চলতেছে এখন। তো তোমাদেরকে আমি প্রথমেই কিছু একটু পরামর্শ দিয়ে তারপর আমরা একটু ক্লাসে ঢুকবো। প্রথমে একটু কথা বলি, আমাদের 27শে এপ্রিল হচ্ছে গুচ্ছের প্রথম পরীক্ষা। তোমাদের আমি একটা কথা বলি যে যে অলরেডি কিন্তু আমাদের ঢাবি, জাবি, রাবি, চবি সব কয়টা এক্সামই কিন্তু হয়ে গেছে, এবং এক্সামের রেজাল্টও কিন্তু পাবলিশ হয়ে গেছে আমাদের। তোমরা অনেকেই হচ্ছে এখন হয়তো টেনশনে পড়ে গেছো। এখন হয়তো ভাবতেছো এখন সামনে আমরা কি করব বা কিভাবে আমরা সামনে এগোইতে পারি। এটার উপর ডিপেন্ড করে আজকে আমাদের প্রথমে ক্লাস নিয়ে একটু কথা বলবো। এখন অনেকেই মনে হচ্ছে তোমাদের যে এখন আসলে আমাদের কি করা উচিত গুচ্ছের এক্সামের জন্য। তোমরা জেনে খুশি হবে যে গুচ্ছের এই এক্সামটা আমরা যেভাবে প্রস্তুতি শুরু করেছি তোমাদের জন্য, সর্বোচ্চ পরিমাণ ইফেক্ট দিয়ে আমরা এই ক্লাসটা নিতে শুরু করেছি। এবং তোমরা যদি সম্পূর্ণ লেগে থাকো আমাদের সাথে, আমি এইটুকু তোমাদেরকে আশাবাদী আশাবাদী করতে পারি যে তোমরা অবশ্যই এখান থেকে একটা ভালো একটা আউটকাম তোমরা পেতে যাচ্ছ। আবারও বলতেছি, যদি তুমি সর্বোচ্চ ভাবে লেগে থাকো, আমি বলতেছি যে এই কোর্সের মাধ্যমে তুমি ভালো একটা আউটকাম পেতে যাচ্ছ। আহ, তোমাদের হয়তো এখনো অনেকেই একটা জিনিস বুঝতে পারতেছো যে যেহেতু অনেকটা ব্যর্থতার সম্মুখীন তোমরা এখনো হচ্ছ, যেহেতু রেজাল্ট গুলো ভালো হয় নাই। সো এখন কিন্তু অনেক ভাবে মানসিক চাপে তোমরা পড়ে যাচ্ছ যে এখন আমরা আসলে কি করব স্যার। অনেকেই কোশ্চেন করো, এইগুলা অনেক অনেক কমেন্ট দেখি, অনেকে মেসেজ করো, হয়তো সময়ের অভাবে দিতে পারি না, কিন্তু তোমাদের একটা কথাই বলতে পারি, যেহেতু রেজাল্ট কিন্তু ভালো আসে নাই, এই জন্য কিন্তু এখন গুচ্ছের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হচ্ছে তোমাকে। সো ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। একটা কথা আছে না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় দাগই ভালো। ঠিক একইভাবে একটা কথা বলি, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাইলে যেন ভুলই যেন তোমার ক্ষেত্রে ভালো হয়ে থাকে। এই আশাবাদী নিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি বায়োলজি ক্লাস। এবং এই বায়োলজি ক্লাসে আমি আমি আশা করি আমার ইউসিসির স্টুডেন্ট গুলো সবাই আমাকে মোটামুটি চিনো। আমি মোহাম্মদ মাহিন আরিফিন অর্পণ, তোমাদের সাথে বায়োলজি ক্লাস নিয়ে সব কয়টি ক্লাসে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য, সর্বোচ্চ আউটকাম পাওয়ার জন্য যা যা করা উচিত, আমি মাহিন আরিফিন অর্পণ তোমাদের সাথে আছি। এই নিয়ে আমরা এখন প্রথমে ক্লাস শুরু করব। বায়োলজির ক্ষেত্রে আমি কিছু প্রথমে কথা বলি, যেহেতু প্রতিটা ক্লাসেই আমি বলে থাকি, এই জন্য তোমাদের এখানেও বলতেছি আর কি। প্রথমেই তোমাদেরকে আমি একটা 3টা পয়েন্ট কথা বলি যে বায়োলজির কথা, আসলে বায়োলজি বুঝতে হলে এবং ভালো করতে হলে আমাদের কি করা উচিত এই অল্প কিছুদিনের মধ্যে। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে বায়োলজি সবসময় আমরা করে থাকি কি, যে মুখস্থ করে থাকি। এই কথাটা এই 45 দিনের জন্য হলেও ভুলে যাও টোটালি। শুধু মুখস্থ করে এই ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি বসতে পারবে না। কেন? কারণ অলরেডি তুমি তোমার পরীক্ষার রেজাল্ট দিয়ে বুঝতে পারতেছো ভাইয়া যে কেন আমি আসলে পারবো না। কারণ হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে, দেন তারপর তোমার 4টা এমসিকিউ এর জন্য তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ অপশন কিন্তু 4টা, তুমি যদি ভালোভাবে মুখস্থ মানে বুঝে না করো, ওই যে দাগানো হবে কি জানো, যে 4টাই মনে হয় যে জমজ বাচ্চা। জমজ বাচ্চা বোধ আশা করি সবাই, যে কি মনে হয় যে যে 4টায় দেখতে সেম একই রকম আর কি। এমসিকিউ গুলো যদি বুঝে না যাও, ঠিক এমনই মনে হবে পরীক্ষার হলে গিয়ে ভাইয়া। কি মনে হবে? যে 4টা এমসিকিউ এর অপশনই যেন জমজ বাচ্চা দেখতে একই রকম। এই জন্য তোমাদেরকে প্রথম একটা কথা বলবো যে অবশ্যই বায়োলজি পড়তে গেলে প্রথম পয়েন্ট আমি বলি তোমাদেরকে যে অবশ্যই বুঝে পড়তে হবে। অবশ্যই কি করতে হবে? বুঝে তোমাদেরকে পড়তে হবে। বুঝে পড়তে হবে। ওকে।
প্রথম পয়েন্টটা বুঝো। আমি 5টা মিনিট টাইম নিব জাস্ট এই বায়োলজির এই কথাগুলো বলার জন্য, যাতে তুমি বায়োলজি থেকে ভালো কিছু একটা আউটপুট পেতে পারো আর কি। বুঝে পড়তে হবে। দেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বায়োলজির ক্ষেত্রে আমরা কি করি অলওয়েজ, যে আমরা মুখস্থ করি, কিন্তু মানে বইয়ের এই পাতা থেকে ওই পাতা পর্যন্ত শুধু মুখস্থ করতে থাকি, কিন্তু কিভাবে পড়বো? বায়োলজি 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার বায়োলজির প্রতিটা ওয়ার্ডকে, বায়োলজির প্রতিটা ওয়ার্ডকে তোমাকে ভাঙতে হবে, ওয়ার্ডকে ভাঙতে হবে। আমি একটু পরেই প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো যে কি কি হবে। ঠিক আছে, কি কি হবে, ওয়ার্ডকে ভাঙতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে। ফর এক্সাম্পল দ্যাট, তুমি আমাকে আমাকে যদি কোশ্চেন করো যে ভাইয়া ওয়ার্ডকে ভাঙতে হবে মানে আবার কি বোঝাচ্ছেন আপনি এখানে? ফর এক্সাম্পল তোমাকে একটা কথা বলি, বায়োলজিতে একটা আছে যে জাইগোটিন, আমরা সবাই জানি জাইগোটিন অন্যতম একটা ফ্যাবুলাস ওয়ার্ড, এবং এখান থেকে যে ওয়ার্ড থেকে এমন কোন ইউনিভার্সিটি নাই, এমন কোন ইয়ার নাই যেখান থেকে এক্সামে কোশ্চেনটা হয় না। সো আমি তোমাকে এখানে দেখাই, যেমন জাইগোটিন নিয়ে কথা বললাম না, জাইগোটিন নিয়ে একটু কথা বলি। দেখো যে এই ওয়ার্ডকে আমি এখন ভাঙবো, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাইগোটিন, সবসময় মুখস্থ করছো। এখন দেখো জাই মানে কি, জাই মানে হচ্ছে জোড়া, জাই মানে কি ভাইয়া? জোড়া। ওকে, আচ্ছা ডান। এবার এখানে আসো গো, গো মানে কি? গো মানে হচ্ছে গোত্র, গো মানে কি? গোত্র। আচ্ছা, টিন মানে কি? সুতা। সো এখানে আমরা একটা কথা বলতে পারি কি, জোড়া গোত্রের সুতা। জাইগোটিন মানে কি? জোড়া গোত্রের সুতা। একটা ওয়ার্ড ছিল, ভেঙে কতগুলো ওয়ার্ড দেখো যে আমি হচ্ছে এখানে ভাঙতে পারি। যে জোড়া গোত্রের সুতা বলতে কি বোঝাচ্ছি জানো? হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে পড়ছো না? হোমোলোগাস ক্রোমোজোম কি বলতো ভাইয়া? যে দুইটা ক্রোমোজোম যখন একসাথে হয়। জাইগোটিনে কিন্তু ঠিক একই কথা বলতেছে, জোড়া গোত্রের সুতা। এবং এই জাইগোটিনে হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে আমরা পড়ছি, সবকিছু আমরা টোটালি বুঝবো। আহ এখন আসি লাস্ট কথা, যে বায়োলজির ক্ষেত্রে ভালো করতে হলে আর কি করতে হবে ভাইয়া? তোমাকে প্রথমে বুঝে পড়তে হবে, দেন ওয়ার্ডকে ভাঙতে হবে, দেন লাস্ট পয়েন্ট হচ্ছে তোমাকে কোশ্চেন ব্যাংক সাথে সাথে সলভ করতে হবে। কুইকলি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা। পড়ানোর পরে ওই অধ্যায়টা পড়ানোর সাথে সাথে যখনই শেষ হয়ে যাবে, এরপরে তুমি কোশ্চেন ব্যাংক সলভে চলে যাবা। কুইকলি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। এই হচ্ছে আমার 3টা পয়েন্ট তোমাদের বায়োলজির বেসটা পাওয়ার জন্য। কুইকলি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, এই হচ্ছে তোমাদের কাছে আমার কথা। এই 3টা পয়েন্ট যদি তোমরা আমার কথা শুনে করতে পারো এই 45 দিন, আমি তোমাদেরকে কথা দিচ্ছি বায়োলজিতে মানে যে করেই হোক না কেন এবং যেভাবেই পসিবল হোক না কেন, বায়োলজিতে সর্বোচ্চ মার্ক পাওয়ানোর দায়িত্ব আমার। এই 3টা পয়েন্ট তুমি মাথায় রাখো, দেন সামনে এগো। এই হচ্ছে তোমাদের জন্য আমার প্রথম কথা। এইবার আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি ডাইরেক্টলি, যে প্রথমেই আমাদের আজকে লেকচার নম্বর 1 দিয়ে আমরা শুরু করব। লেকচার নম্বর 1-এ আছে ভাইয়া যে চলন ও অঙ্গচালনা আছে, শোষণ ও শ্বাসক্রিয়া আছে। কি কি আছে? চলন ও অঙ্গচালনা, শোষণ ও শ্বাসক্রিয়া, এটা নিয়ে আমরা আজকে শুরু করবো এরপরে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি চলন ও অঙ্গচালনা এবং শোষণ এবং শ্বাসক্রিয়াতে। আচ্ছা, এবার আসি আমরা প্রথমে চলে যাব, আজকে হচ্ছে আলোচনা করব প্রথমেই শোষণ ও শ্বাসক্রিয়া নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব আজকে শোষণ এবং শ্বাসক্রিয়া নিয়ে। আচ্ছা, আমরা চলে যাই, টোটালি ক্লাসে চলে যাই। প্রথমে হচ্ছে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছো দেখি যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বায়োলজি ভালোভাবে পারি না, এখন থেকে কিভাবে পড়লে জিএসসি তে বায়োলজিতে ভালো নম্বর পাবো? আপু, আমি তোমাদেরকে বলেছি, মেহেদী হাসান কমেন্ট করছো, আমি মেহেদী হাসানকে বলছি যে তোমাকে অলরেডি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো তুমি পয়েন্ট টু পয়েন্ট একটু ফলো করার চেষ্টা করো। 45 ডেজ আছে, এই 45 ডেজ তুমি একটু ফলো করে দেখো, তুমি বায়োলজিতে সর্বোচ্চ করার দায়িত্বটা আমার।
তুমি এটা ফলো করবা এবং প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলে দিব আজকে এতটুকু পড়বা, এতটুকুই পড়ো তুমি, তারপর বাকি দায়িত্বটা আমার আর কি। ঠিক আছে। আহ অনেকেই বলছো যে সলভ ক্লাস রেকর্ডিং অবস্থায় থাকবে কিনা। হ্যাঁ, রেকর্ডিং অবস্থায় তুমি পাবা। প্রথম দু একটা ক্লাস হয়তো আমাদের লাইভ ক্লাসে যাচ্ছে গ্রুপে, এরপরে তোমাদের হচ্ছে পেইড ব্যাজের একটা আলাদা আমাদের পার্সোনাল গ্রুপ থাকবে, ওই গ্রুপে তোমার এটা হচ্ছে সলভ ক্লাস রেকর্ডিং আকারে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম দিয়ে আমরা শুরু করতেছি। আমরা চলে যাচ্ছি রেসপিরেটরি সিস্টেমের সকল আলোচনায় এবার। আচ্ছা, প্রথমে আসি রেসপিরেটরি সিস্টেম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে যে রেসপিরেটরি সিস্টেম যদি তোমাকে ভালো করে বুঝতে হয়, প্রথমেই বুঝতে হবে যে শোষণ কি। রিমাইন্ডার, প্রথমেই বলতেছি রেসপিরেটরি সিস্টেম মানে কি। রেসপিরেটরি মানে হচ্ছে শোষণ। এখন তোমাদেরকে আমি পড়াবো যে শোষণ আসলে কি। আজীবন মুখস্থ করছো যে শোষণ কি। আমি যদি যখনই ক্লাসে তোমাদেরকে ধরতে যাই বা কাউকে জিজ্ঞাসা করি যে শোষণ আসলে কি, তখন তোমরা একটা কথাই বলো যে শোষণ হচ্ছে কি ভাইয়া, যে শোষণ হচ্ছে আমরা যেটা গ্রহণ করি, যে অর্থাৎ অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটাই হচ্ছে শোষণ। সবার একটাই কথা। কিন্তু শোষণ নিয়ে আজকে দেখো যে আসলে শোষণ নিয়ে কত কিছু ডিটেলস আকারে একটা ডেফিনেশন করা যায় এবং আসলে শোষণটা আসলে কি হচ্ছে আমাদের। আচ্ছা, প্রথমে আমরা বলি একটু আলোচনা করে এসে আমাদের খাদ্য নিয়ে। প্রথমে একটু আলোচনা করবো আমরা খাদ্য নিয়ে। ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের খাদ্য কি, যে আমরা জানি যে খাদ্যের 6টি উপাদান থাকে, সুষম খাদ্য বলে একটা জিনিস থাকে, সবকিছু এগুলো ইত্যাদি ইত্যাদি আমরা সবকিছু জানি। কিন্তু প্রথম কথা, যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে খাদ্যের উপাদান আসলে বলতে আমরা কি বুঝি, যেমন কার্বোহাইড্রেট, যদি বলা হয় যে কার্বোহাইড্রেট, ঠিক আছে, যে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা, আর একটা হচ্ছে প্রোটিন, শর্করা, কার্বোহাইড্রেট গেল, প্রোটিন গেল এবং লিপিড। খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতেছি, বেসিক পয়েন্ট। বায়োলজিরও যে বেসিক আছে এখন বুঝতে পারবা যে এই তিনটা পয়েন্টে আসলে আমরা বলতেছি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অর্থাৎ খাদ্যের উপাদান বলতে কি বুঝাই। ঠিক আছে, এখন দেখি আমরা একটু ভাঙি। কার্বোহাইড্রেটকে আমরা জানি, কার্বোহাইড্রেটের খাদ্যের উপাদান হিসেবে থাকে কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। ওকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। প্রোটিনে কি থাকে ভাইয়া, প্রোটিনেও কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। অর্থাৎ প্রত্যেকটা খাদ্যের উপাদানে কি থাকবে আমার, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে, আমরা জানি। এখন প্রশ্ন আমার কাছে তোমার এইটা, যে তোমরা কি জানো কি না যে আমরা যে কোনো খাদ্যের উপাদানকে ভাঙলে আসলে আমরা কি পাই। খাদ্যের উপাদানকে ভাঙলে আমরা কি পাই, এই তিনটা পয়েন্ট থেকে দেখবে একটা এমসিকিউ চলে এসেছে। তিনটা পয়েন্ট থেকেই দেখবে একটা এমসিকিউ আমাদের চলে এসেছে পরীক্ষায়, যে কার্বোহাইড্রেটকে ভাঙলে কি পাবো, প্রোটিনকে ভাঙলে কি পাবো, লিপিডকে ভাঙলে কি পাবো। আচ্ছা, আসো দেখি আমরা সলভ করতে পারি কিনা। জানি আমরা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট একটা জটিল খাদ্য, জটিল খাদ্যকে ভাঙলে পাবো আমরা কি, সরল খাদ্য। এই সরল খাদ্যটা হচ্ছে গ্লুকোজ। এই সরল খাদ্যটা কি ভাইয়া, গ্লুকোজ। আচ্ছা, এরপরে আসো প্রোটিন। প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই, প্রোটিনকে ভাঙলে আমরা পাবো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো। ওকে, প্রোটিনকে ভাঙলে পাবো আমরা কি, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এবার আসো লিপিড। লিপিডকে ভাঙলে আমরা কি পাবো ভাইয়া, লিপিডকে ভাঙলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই তিনটা পয়েন্ট প্রথমেই নোট করো, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। প্রশ্ন করতে পারো ভাইয়া এইটা কেন পড়াইলেন, এইটা কেন প্রথমেই পড়াইলেন। কারণ শোষণ মানে হচ্ছে খাদ্যকে জারণ করা, অর্থাৎ খাদ্যকে কি পোড়ানো বা তাপ দিয়ে জ্বালানো। এখন আমি যদি নাই জেনে থাকি একটা খাদ্য আসলে কি, খাদ্যের উপাদানে কি কি থাকে, এইগুলো যদি আমরা না জানি তাইলে কিন্তু আমরা প্রথমে শুরু করতে পারবো না। এই জন্য প্রথমেই তোমাদেরকে এই কথাটা বলে রাখলাম যে খাদ্য যদি পড়তে হয় তাহলে আমাকে জানতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, যেটা প্রত্যেকটাতে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। যেটাকে আমরা যদি জটিল খাদ্য থেকে সরল খাদ্যে যাই, জটিল খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট এবং সরল খাদ্যের নাম হচ্ছে কি, গ্লুকোজ। এই পয়েন্টগুলো আমাদেরকে জেনে তারপরে এগোইতে হবে। আচ্ছা, এবার আসো ডাইরেক্ট আমরা শোষণে চলে যাচ্ছি। ডাইরেক্ট শোষণে আসি। শোষণে আসার পরে আমরা বলতেছি যে শোষণ হচ্ছে প্রথমে আমরা একটা খাবার গ্রহণ করলাম, তুমি একটা খাদ্য গ্রহণ করলে। প্রথম পয়েন্ট কি শোষণের, যে তুমি একটা খাদ্য গ্রহণ করছো। খাদ্য কি করছো, গ্রহণ করছো, ভালো কথা।
2 নম্বর পয়েন্ট, এই খাদ্যকে তুমি এখন কি করবা, যেই খাবারটাই আমি গ্রহণ করি না কেন, যেই খাবারটাই আমার দেহের ভিতরে যাক না কেন, প্রত্যেকটা খাবারকে জারিত হতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ জারিত হওয়া, অক্সিডাইজড হওয়া? জারিত হওয়া মানে কি, তোমাকে কোনো কিছু দ্বারা পোড়াতে হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া আমার দেহের ভিতরে কোন একটা খাবার আমি ভিতরে গেল, সেই খাবারটা কি আমার অটোমেটিক্যালি হচ্ছে পুড়ে যাবে? এটা কি কোনো সম্ভব নাকি আমার দেহের ভিতরে? হ্যাঁ সম্ভব। এই পোড়ানো বলতে বোঝাচ্ছি তোমাকে অক্সিজেন দ্বারা জারিত করা। অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুকে পোড়ানো মানে হচ্ছে অক্সিজেন সেখানে থাকতে হবে। ঠিক একইভাবে খাদ্যকে আমাকে ছোট করার জন্য বা খাদ্যকে সুন্দরভাবে আমার দেহের ভিতরে সংশ্লিষ্ট হওয়ার জন্য খাদ্যকেও পোড়ানো প্রয়োজন। তাহলে কি, খাদ্য গ্রহণ করছো, দেন খাদ্যটা কি করতে হচ্ছে আমার অক্সিজেন দ্বারা জারিত করা হচ্ছে, অক্সিজেন দ্বারা জারিত করা হচ্ছে। এখন পয়েন্ট হচ্ছে এই জায়গায়, ভাইয়া কেন আমি খাবারকে জারিত করব? কারণটা এবার দেখো, তুমি যে খাবারটা গ্রহণ করতেছো সেই খাবারটা আমার দেহের ভিতরে থাকে পটেনশিয়াল এনার্জি হিসেবে। খাবারটা কি হিসেবে থাকে ভাইয়া? পটেনশিয়াল এনার্জি হিসেবে। পটেনশিয়াল এনার্জি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পটেনশিয়াল এনার্জি? এই মিনিংটা হচ্ছে বিভব শক্তি রূপে। একটু ফিজিক্সে ফিরে গেছে, আবার ফিজিক্সের কথা বলি। যে বিভব শক্তি মানে আমরা জানি যেই শক্তিটা আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি না। ঠিক একইভাবে খাদ্যটা যখন আমার দেহের ভিতরে যায়, তখন খাদ্যটা কি হিসেবে যায়? বিভব শক্তি রূপে। এই শক্তিটাকে তখন আমি আসল হিসেবে কাজে দিতে পারবো বা কোনো কাজে লাগাইতে পারবো যখন এই বিভব শক্তিটা রূপান্তরিত হবে তাপ শক্তিতে। কিসে ভাইয়া? তাপ শক্তিতে। অর্থাৎ কি, গতি শক্তিতে। তাইলে এখন কি, আমার এই জারিত করার প্রয়োজনটা হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জি থেকে আমাকে যেতে হবে কোথায়? যে করে হোক আমাকে যাইতে হবে এখন কাইনেটিক এনার্জিতে। কিসে ভাইয়া? কাইনেটিক এনার্জি বা গতি শক্তিতে। বোঝাইতে পারছি কিনা সবাই? কমেন্টে জানাই দাও, কমেন্ট করে আমাকে একটু জানাই দাও যেটা বুঝতে পারছো কিনা। অর্থাৎ কি বললাম আমি, যে পোটেনশিয়াল এনার্জি থেকে আমাকে যেহেতু কাইনেটিক এনার্জিতে যেতে হবে, এই জন্য খাবারটাকে আমি জারিত করি। এবার আসো পয়েন্টে, এই যে যখন কাইনেটিক এনার্জি পাবো, আউটপুট হিসেবে আমি লাস্ট পাবো কি, এখানে আমি তাপ শক্তি পাবো। আমার দেহের প্রয়োজন কি, আমি খাবার কেন খাই কেউ যদি জিজ্ঞাসা করায়, প্রথম পয়েন্ট, শক্তির জন্য। কোন শক্তি? আমার তাপ শক্তি প্রয়োজন, এই জন্য হচ্ছে আমি খাবারটা খাই। পরীক্ষা এটাও আসতে পারে যে খাবার কেন খাওয়া হয়, 4টা পয়েন্ট, 4টা পয়েন্টের মধ্যে তাপ শক্তি থাকলে অবশ্যই অ্যান্সার হবে তাপ শক্তি। এবার আসো, তুমি একটা বিক্রিয়া করলে, এতক্ষণ ধরে কি করলাম, আমি একটা বিক্রিয়া করলাম। অর্থাৎ বিক্রিয়া করলে আমি প্রোডাক্ট হিসেবে অবশ্যই কিন্তু একটা উপজাত দ্রব্য পাবো। উপজাত দ্রব্য বোঝো আশা করি সবাই, যে উপজাত দ্রব্য মানে কি, কিছু একটা বাই প্রোডাক্ট পাই আমরা। এই বাই প্রোডাক্ট হিসেবে আমি এখানে পাবো, এই বিক্রিয়ার ফলাফল হিসেবে আমি বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে H2O। কার্বন ডাইঅক্সাইড আর একটা কি, H2O। আবার কেমিস্ট্রিতে চলে গেলাম। আজকে বুঝতে পারবা প্রতিটা লাইনে আসলে বায়োলজি বোঝা লাগে কি বোঝা লাগে না। আবারও বলতেছি, আজকেই বুঝতে পারবা বায়োলজি বোঝা লাগে কি বোঝা লাগে না। এখন তুমি আবার প্রশ্ন করতে পারো, ভাইয়া বাই প্রোডাক্ট হিসেবে আবার এখানে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের মানে পানি কেন উপস্থিত হলো? দেখছো, একটু আগে একটা পয়েন্ট পড়াই এসেছি, এখন সেটা কাজে লাগবে। দেখো, আমি তোমাদেরকে অলরেডি বলছি, দেখো পয়েন্টগুলো একটু খেয়াল করো। যে প্রথমে আমার এখানে একটা পয়েন্ট বলছিলাম যে আমার কি লাগবে, অক্সিজেন লাগবে। মনে আছে সবার আশা করি, যে আমার কি লাগবে, এখানে অক্সিজেন লাগবে। কারণ অক্সিজেন দ্বারা আমি কি করতেছি, জারিত করতেছি। কাকে জারিত করতেছি? খাদ্যকে। একটু আগেই কিন্তু পড়িয়ে এসেছি আমি, যে প্রত্যেকটা খাবারের উপাদান হচ্ছে কি কি বলতো ভাইয়া? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। মনে আছে সবার, যে প্রত্যেকটা খাবারের উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। যেহেতু তুমি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে কি করতেছো, অক্সিজেন দ্বারা জারিত করতেছো। রিমাইন্ডার, প্রত্যেকটা খাবারকে কি করতেছো তুমি, অক্সিজেন দ্বারা জারিত করতেছো। বলো তো ভাইয়া, এখানে কার্বন আছে, তাহলে অক্সিজেন দ্বারা তুমি যদি জারিত করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা কিন্তু সোজা কথা, ক্লাস 9-10 পড়ার মতো। যেহেতু কার্বন আছে, অক্সিজেন দ্বারা তুমি জারিত করতেছো, কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হইতে বাধ্য। এবার আসো, এখানে যেহেতু হাইড্রোজেন আছে, ভাবো তো, হাইড্রোজেনকে তুমি যদি অক্সিজেন দ্বারা আবার জারিত করো, কি তৈরি হবে? অবশ্যই পানি তৈরি হবে। কিন্তু সহজ কথা, যেখানেই কার্বনের দেখা পাবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়।
যেখানে হাইড্রোজেনের দেখা পাবে অক্সিজেন, পানি তৈরি হয়। এটা আমাদের সেই ক্লাস 9-10 থেকে বা অনেক আগে থেকে আমরা পড়ে আসছি। সো আশা করি এখন ক্লিয়ার। কেমিস্ট্রির ব্যাখ্যাও কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। বায়োলজিতে কি লাগতেছে আমার, ফিজিক্সও লাগতেছে, কেমিস্ট্রিও লাগতেছে। কি প্রয়োজন? বুঝে বুঝে পড়া প্রয়োজন। কি প্রয়োজন? বুঝে পড়া আমার প্রয়োজন। জাস্ট এইটুকুই কথা। এবার আসো, এতগুলো কথা কিন্তু আমার একটা জিনিস নিয়ে আমার পড়ার প্রয়োজন। মানে কেন এতগুলো প্রয়োজন? একটা সংজ্ঞা তৈরি করার জন্য। কার সংজ্ঞা? শোষণ। কার সংজ্ঞা? শোষণ। দেখো, এবার এতগুলো কথাকে আমি সংজ্ঞা তৈরি করতেছি, আমি কিন্তু একটা লাইনও মুখস্থ করি নাই। তোমাদেরকেও এই একই কথা থাকবে যে একটা লাইনও মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখো কি, এখন কি বলবো, কোন একটা খাবার খাদ্য গ্রহণের পরে সেই খাদ্যটা বিভব শক্তির রূপে থাকার কারণে অক্সিজেন দ্বারা জারিত করার পরে, সেই অক্সিজেন দ্বারা জারিত করার পরে পোটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে তাপ শক্তি পাওয়া এবং বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি পাওয়াই যে প্রক্রিয়ার মাধ্যমে করানো হয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে শোষণ। আবারও বলতেছি, শোষণ একটা অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব রসায়নের বিক্রিয়া। কেন জৈব রসায়নের বিক্রিয়া? কারণ এতক্ষণ যেগুলো বিক্রিয়া করতেছি দেখো সব জৈব রসায়নের বিক্রিয়া। অর্থাৎ আমরা কি বলতে পারি যে শোষণ একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যেখানে অক্সিজেন দ্বারা পোটেনশিয়াল এনার্জিকে জারিত করে গতিশক্তিতে পরিণত করা হয় এবং আমরা তাপ শক্তি পেয়ে থাকি, এবং উপজাত হিসেবে আমরা কার্বন ডাই অক্সাইড এবং পানিকে পেয়ে থাকি। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। একটু কমেন্টের মাধ্যমে জানাও, কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দাও, তারপর আমরা নেক্সট টপিকে যাব। না বুঝলে কোশ্চেন করবা, 1000 বার কোশ্চেন করলে আমি 1000 বার অ্যান্সার করব, বাট তোমাকে কোশ্চেন করতে হবে। যত বেশি কোশ্চেন করবো আমি তত বেশি বোঝাইতে পারবো ক্লিয়ারলি। আচ্ছা, সবাই জানাইছো, থ্যাংক ইউ সবাই। আমরা এখনই আবার নেক্সট টপিকে আসতেছি এখনই। আচ্ছা, একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। ক্লাসটা শেয়ার করার মাধ্যমে দেখো যে সবাই যাতে দেখতে পারে, এবং অবশ্যই যাতে আমাদের এই লাইভ ক্লাসটাতে জয়েন্ট হয়ে যায়। এরপরে কিন্তু আমাদের একের পর এক ক্লাস চলতে থাকবে। আচ্ছা, এরপরে আসি। আহ আমরা শোষণ নিয়ে কিন্তু অনেক কথাই বললাম। এবার শোষণ নিয়ে আমাদের একটু টু দা পয়েন্টে লেকচার শিটে আমরা টু দা পয়েন্টে একটু লেকচার শিটটা দেখব। লেকচার শিটে এবার আছে আমাদের শোষণের গ্রহণ এবং ত্যাগ অঞ্চল নিয়ে একটু পড়ালেখা আছে, যে শোষণ আসলে আমাদের কিভাবে গ্রহণ করি, কিভাবে ত্যাগ করি, এই কথাগুলো আমরা কথাগুলো একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। আচ্ছা, কাজের ভিত্তিতে আমরা শোষণকে 3 ভাগে ভাগ করতে পারি। এখন আমরা শোষণকে ডিভাইডেড করতেছি। আমরা শোষণকে এখন কি করতেছি? ডিভাইডেড করতেছি। অর্থাৎ 3 ভাগে আমরা শোষণকে ডিভাইডেড করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? এই যে আমি একটা বায়ুটা গ্রহণ করলাম, একটা প্রক্রিয়া। বায়ুকে আমি ত্যাগ করব, আর একটা প্রক্রিয়া। আর একটা লাস্ট প্রক্রিয়া হচ্ছে এই শোষণের অংশ হিসেবে। অর্থাৎ কি কি? আমি একটা বায়ু গ্রহণ করব, একটা ত্যাগ করব, আর একটা কি করব? শোষণের অংশ হিসেবে কাজ করবে। এটার উপর ডিপেন্ড করে আমাদের সম্পূর্ণ বডিতে অনেকগুলো অর্গানেলস আছে, অনেকগুলো অঙ্গাণু আছে, অনেকগুলো অঙ্গ আছে। ফর এক্সাম্পল ডেট, প্রথম যে অংশটা হিসেবে কাজ করতেছে আমাদের, যেমন নাক কাজ করতেছে। কে কাজ করতেছে? নাক কাজ করতেছে। এই নাকটাকে আমরা বলি যে আমাদের নাক কয়টা? একটা, আমরা সবাই জেনে থাকি। এবং নাকের মাঝখানে কি আছে? একটা পর্দা আছে। নাকের পর্দার নাম কি? কেউ কমেন্টের মাধ্যমে জানাও তো। কমেন্টের মাধ্যমে যে বলতে পারবা তার পুরস্কার আছে। দেখো, নাকের পর্দার নাম কি? আমাদের নাকটা কোন পর্দার ব্যবধানে আমাদেরকে ভাগ করতে পারি? নাকের পর্দার নাম কি? নাককে আমরা কোন পর্দার মাধ্যমে ভাগ করতে পারি বা ডিভাইডেড করতে পারি? একটু জানিয়ে দাও, কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমরা চলে যাচ্ছি। আচ্ছা, দেখো, অনেকেই কমেন্ট করতেছো। নাকের পর্দাটার নাম হচ্ছে নেসাল সেপ্টাম। কি বললাম আমরা? নাকের পর্দাটার নাম হচ্ছে নেসাল সেপ্টাম। এই নেসাল সেপ্টামের মাধ্যমে আমরা সাধারণত একটা নাককে 2 ভাগে ভাগ করতে পারি। রিমাইন্ডার, এটা পরীক্ষা আসতে পারে যে নেসাল সেপ্টাম, এই নেসাল সেপ্টামের মাধ্যমে
সম্পূর্ণ নাকটাকে আমরা ডিভাইডেড করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আসো, এরপরে আছে যে আমাদের আছে এরপরে কি ভেস্টিবিউল আছে, নাসাগহ্বর আছে, স্বরযন্ত্র আছে। একটু স্বরযন্ত্র নিয়ে আমাদেরকে পড়তে হবে। স্বরযন্ত্র খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে স্বরযন্ত্র, বাংলার স্বরযন্ত্র না, এটা আমাদের বায়োলজির স্বরযন্ত্র। ব্যঞ্জন সন্ধি বা হচ্ছে তোমার স্বরসন্ধি না, এটা হচ্ছে স্বরযন্ত্র নিয়ে আমরা কি কি পড়তে পারি একটু দেখি। স্বরযন্ত্র খুবই ইম্পর্টেন্ট, রিমাইন্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে এখান থেকে এমসিকিউ আসতে পারে। কেন আসতে পারে দেখো, স্বরযন্ত্রের কথা প্রথমে বলতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে এই স্বরযন্ত্র হচ্ছে তরুণ অস্থি দিয়ে তৈরি। স্বরণ অস্থি কি দিয়ে তৈরি? স্বরযন্ত্র হচ্ছে তরুণ অস্থি দিয়ে তৈরি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই ষড়যন্ত্রে সাধারণত একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে অ্যাপিগ্লোটিস থাকে। কি থাকে এখানে ভাইয়া? অ্যাপিগ্লোটিস থাকে। আমি পড়াইছি কিন্তু ক্লাসে অনেকবার। অ্যাপিগ্লোটিস কি থাকে এখানে? অ্যাপিগ্লোটিস থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ষড়যন্ত্রের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেখানে হচ্ছে এখানে থাইরয়েড অস্থি থাকবে বা থাইরয়েড গ্ল্যান্ড থাকবে। এখানে কি থাকবে ভাইয়া? থাইরয়েড গ্ল্যান্ড থাকবে। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড থাকবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমাদের অন্যতম গুরুত্ব একটা পয়েন্ট, ভোকাল কর্ড। এই যে আমি কথা বলতেছি, এই কথা বলার জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা থাকবে, অর্থাৎ ভোকাল কর্ড থাকবে। আমাদের এই ষড়যন্ত্রে এই 4টা পয়েন্ট নিয়ে আমাদেরকে পড়তে হবে। 4টা পয়েন্ট নিয়ে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 4টা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট। কেন এবার দেখো, ফার্স্ট অফ অল এই যে তরুণস্থি দিয়ে তৈরি হওয়ার কারণে আমাদের বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই যে গলার এই জায়গাটা, অর্থাৎ একটা হাড় দেখবা একটা বয়ঃসন্ধিকালে নির্দিষ্ট একটা স্টেজ পরে গিয়ে একটু উঁচু হয়ে থাকে। বয়ঃসন্ধিকালের একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পরে এই গলার হাড়টা একটু উপরে যেয়ে থাকে এবং গলার কণ্ঠের স্বর কিন্তু বয়ঃসন্ধিকালের পরে ছেলেদের মেয়েদের উভয়ের একটু কণ্ঠের স্বরটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। কার জন্য হয়ে থাকে? এই তরুণস্থি গ্রন্থি, তরুণস্থির হাড়ের কারণে। কারণ তরুণস্থিতে কি থাকতেছে, অ্যাজ ইউজুয়ালি যেটা অস্থি নির্মিত হতো এটা কিন্তু কখনোই আর চেঞ্জ হতো না। তরুণস্থি কিন্তু একটা নরম হাড়, নরম হাড়। কোনটা? ওই যে দেখবা মুরগির মাংস খাওয়ার সময় মাঝে মধ্যে একটু কড়কড়ে হাড় আমরা বলে থাকি, কড়কড়ে হাড়। এই কড়কড়ে হাড়টা কি? অ্যাজ ইউজুয়াল এটা ফ্লেক্সিবল হয়ে থাকে, একটু নমনীয় হয়ে থাকে, যার কারণে এটা কি চেঞ্জ শেপের, এর আকার আকৃতির চেঞ্জ হয়ে থাকে। তাইলে গেল প্রথম পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে অ্যাপিগ্লোটিস আছে। অ্যাপিগ্লোটিস মানে কি ভাইয়া? অ্যাপিগ্লোটিস মানে হচ্ছে এখানে আমাদের কি থাকবে? আলজিহ্বা থাকবে। আমাদের এখানে কি থাকবে? আলজিহ্বা থাকবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের গলার একদম লাস্ট প্রান্তে যে জিহ্বার লাস্ট পশ্চাৎ ভাগের যে অংশটা আমরা দেখতে পাই, এই আলজিহ্বাটা কোথায় থাকে? আমাদের অ্যাজ ইউজুয়ালি এই ষড়যন্ত্রের ভিতরে থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের এখানে কি থাকবে? থাইরয়েড গ্ল্যান্ড থাকবে। থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আমরা সবাই জানি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের কি থাকবে এখানে? ভোকাল কর্ড থাকবে। কোথায় থাকবে? এই ষড়যন্ত্রে। রিমাইন্ডেড, ভোকাল কর্ড মানে কি? আমাদের অ্যাজ ইউজুয়ালি ভোকাল কর্ড মানে হচ্ছে স্নায়ুরজ্জু, যেটার মাধ্যমে কম্পনের মাধ্যমে আমাদের কি হচ্ছে? অল টাইম আমাদের একটা সাউন্ড তৈরি হচ্ছে, যার কারণে আমরা কথা বলতে পারতেছি। পরীক্ষায় কোশ্চেন হবে ভাইয়া, যে ভাইয়া কোশ্চেন এখানে বলতে পারো যে ভাই পরীক্ষার কোশ্চেনটা কোথায় হবে? পরীক্ষার কোশ্চেনটা হবে এখানে যে আসলে ভোকাল কর্ড কোথায় অবস্থিত। ভোকাল কর্ড কোথায় অবস্থিত? অপশন এ ষড়যন্ত্র, অপশন বি তোমার হচ্ছে ফ্যারিংস, অপশন 3 না নেসাল সেপ্টাম, অপশন ডি লাংস বা ফুসফুস। 4টা অপশনই দেখে মনে হবে কি জমজ বাচ্চা, মানে কি দেখতে একই রকম। এই জন্য তোমাকে একটু বুঝে বুঝে কোনটা কোন জায়গায় অবস্থান, কার অবস্থান, কি কাজ করে, এগুলো একটু পড়তে হবে। বায়োলজি কিন্তু ইজি, কিন্তু বুঝে পড়তে হবে তোমাকে। অনেক পড়া, বাট বুঝে তোমাকে গুছিয়ে নিতে হবে। বুঝে তারপর তোমাকে নিজেকে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, ষড়যন্ত্র সম্পর্কে চলে গেলাম আমরা। ষড়যন্ত্র নিয়ে আমাদেরকে আপাতত আর জানা লাগবে না। এবার এই যে এখানে একটা লাস্ট পয়েন্ট একটু বলে রাখি, এই অ্যাপিগ্লোটিস থাইরয়েড গ্ল্যান্ডের কারণে কিন্তু আমরা এখানে কি দেখতে পারি? এখানে আমরা অ্যাডামস আপেল দেখতে পারি। এটার কারণে আমরা এখানে কি দেখতে পারি? অ্যাডামস আপেল। যেই কথাটা প্রথমেই বললাম, এই যে আমাদের গলার হাড়টা ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের নির্দিষ্ট একটা টাইম পরে কি হয়? যে হাড়টা একটু উপরে উঠে যায়। ওকে, ডান। আচ্ছা, ষড়যন্ত্র নিয়ে আমাদের আর একটা লাইনও পড়া লাগবে না। আমরা এখন চলে যাব ট্রাকিয়াতে। ট্রাকিয়াতে না 2টা পয়েন্ট বলবো, মনে রাখবা। একটা ট্রাকিয়া হচ্ছে সি আকৃতির।
একটা ট্রাকিয়া হচ্ছে একটা সি আকৃতির, ট্রাকিয়া নিয়ে যদি বলি, আমরা যদি শ্বাসনালী বা ট্রাকিয়া নিয়ে বলি, আমরা একটা কথা বলবো যে ট্রাকিয়া, ট্রাকিয়া হচ্ছে দুইটা পয়েন্ট পড়বা জাস্ট ট্রাকিয়া নিয়ে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা হচ্ছে একটা সি শেপ, সি শেপের হয়ে থাকে একটা ট্রাকিয়া। 2 নম্বর পয়েন্ট এখানে, এটা অবশ্যই কি থাইরয়েড গ্ল্যান্ডের হয়ে থাকে, থাইরয়েড গ্ল্যান্ড থাকবে এখানে আমাদের। এবং 3 নম্বর পয়েন্ট এখানে কি থাকবে, 16 থেকে 20টি হাড় থাকবে। কেমন, যদি প্রশ্ন করো যে ভাইয়া ট্রাকিয়াটা আবার কোথায় থাকে, দেখো ট্রাকিয়াটা কোনটা একটু ভালো করে এখানে এখনই দেখে নেবো, যেটা মাথায় আসবে তখন সাথে সাথে দেখে নিব আমরা, যেটা মাথায় আসবে সাথে সাথে সেটাই আমরা অবশ্যই দেখে নিব সাথে সাথে। ট্রাকিয়াটা হচ্ছে, দেখো ট্রাকিয়ার অবস্থান ভাইয়া কোথায়, অনেকে কোশ্চেন করতে পারো। ট্রাকিয়ার অবস্থান হচ্ছে এই যে, এইগুলো হচ্ছে ট্রাকিয়া। এইভাবে এই যে সি আকৃতির যে বলাইগুলো আমি আঁকতেছি, এই সি আকৃতির বলাইগুলো থাকে এখানে আমাদের 1 2 3 4 5 6, আমি 6টা আঁকাইছি, এরকম 16 থেকে 20টা থাকবে। 16 থেকে 20টা এখানে আমাদের ট্রাকিয়া থাকবে। ঠিক এর ভিতরেই কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়ালি অবস্থান করবে কি, এই জায়গা থেকে আমাদের অবস্থান করবে এখানে, অ্যাজ ইউজুয়ালি এখানে আমাদের অবস্থান করে কি লাংস। এখানে কি অবস্থান করে ভাইয়া, এই জায়গায় আমাদের লাংস অবস্থান করে। ওকে, কেন ভাইয়া, এখন যদি একটু ডিটেলস বলতে হয়, আমাদের এটা হচ্ছে ট্রাকিয়া, একটু আমি লিখেই দিই, ক্লিয়ার করার জন্য একটু লিখেই দিই। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি আমাদের ট্রাকিয়া। ওকে, আচ্ছা, ট্রাকিয়া। এই যে এটা হচ্ছে আমাদের ব্রোঙ্কাস, এটা আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ব্রোঙ্কাস। এবং আমরা জানি অ্যাজ ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের কি, অ্যাজ ইউজুয়ালি লাংস। এবং লাংসের ভিতরে অনেক সুন্দর করে আঁকানো যায়, লাংসের বিভাগে এইভাবে শাখা প্রশাখা তৈরি হয় আমরা জানি, এভাবে অসংখ্য শাখা প্রশাখা তৈরি হয় লাংসের ভিতরে, এভাবে অসংখ্য শাখা প্রশাখা তৈরি হয় অ্যাজ ইউজুয়ালি। ওকে, ট্রাকিয়া নিয়ে কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম। ট্রাকিয়ার সাথে আরেকটু কথা বলতে হবে, যদি আমাকে বলতে হয় তাহলে আমি একটু বলবো ব্রোঙ্কাস নিয়ে। ব্রোঙ্কাস নিয়ে যদি কথা বলতে হয় আমার, প্রথম কথা ব্রোঙ্কাস, রিমাইন্ডার, একটু আমরা একটু ক্লিয়ারিফাই করে পড়ি, ব্রোঙ্কাস এবং লাংস দুইটা কথা একই সাথে পড়তে হবে, ব্রোঙ্কাস এবং লাংস। প্রথম কথা, একদম পয়েন্ট টু বি নোটেড, নোট করে রাখো, একেবারে নোট করো, ডাইরেক্টলি নোট করো, ব্রোঙ্কাস আর লাংস একে অপরের অপোজিট। কি বলতেছি, ব্রোঙ্কাস এবং লাংস একে অপরের অপোজিট। একে অপরের অপোজিট মানে কি, একটা অপরটির বিপরীত হিসেবে থাকে। যেমন ফর এক্সাম্পল ড্যাট, আমরা জানি যে ডান ব্রোঙ্কাস, এটা যদি আমাদের ডান ব্রোঙ্কাস হয়ে থাকে, ডান ব্রোঙ্কাস কি থাকে, 3 খণ্ড। ডান ব্রোঙ্কাস কয় খণ্ড, 3 খণ্ড, সরি ডান ব্রোঙ্কাস বলতেছি, ডান লাংস হচ্ছে 3 খণ্ড, এবং বাম লাংস হচ্ছে 2 খণ্ড, লেফট লাংস হচ্ছে 2 খণ্ড। অর্থাৎ কি জানি আমরা, যে ডান ফুসফুস হচ্ছে বড়, বাম ফুসফুস হচ্ছে ছোট। আমরা কিন্তু এটা একদম প্রথম থেকেই জানি, বাচ্চাকাল থেকেই জানি যে ডান ফুসফুস বড়, বাম ফুসফুস ছোট। বাট আমি কি লিখছি এখানে, যে ব্রোঙ্কাস আর লাংস হচ্ছে একেবারে অপোজিট, তার মানে কি ব্রোঙ্কাসের ক্ষেত্রে হবে ঠিক বিপরীত। অর্থাৎ কি, এটা যদি 3 খণ্ড অর্থাৎ বড় হয়ে থাকে, যদি এই যে লাং যদি বড় হয়ে থাকে, ব্রোঙ্কাস হবে ছোট। বুঝাইতে পারছি কিনা কমেন্টের মাধ্যমে জানাও, জানিয়ে দাও যে বুঝাইতে পারছে কিনা। যেহেতু আমার বলছি অপোজিট একটা অপরটির, যেহেতু ডান ফুসফুস কি ছিল, বড় ছিল, সো অবশ্যই ডান ব্রোঙ্কাস হবে আমার ছোট। কতটুকু ছোট হবে, জাস্ট লাইক দ্যাট, এই ব্রোঙ্কাসটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, এবং এই বাম ব্রোঙ্কাসের দৈর্ঘ্য হচ্ছে ডাইরেক্টলি 5 সেন্টিমিটার। তার মানে কতটুকু ছোট দেখতেছো, যে একটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর একটা ডাইরেক্টলি 5 সেন্টিমিটার, অর্থাৎ একটা অপরটির ডাবল, একটা অপরটির ডাবল। ওকে, কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানিয়ে দাও, কাইন্ডলি জানিয়ে দাও। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা কথা বলবো। এই যে আমি দেখিয়েছিলাম, এটা কি ছিল, আমাদের ব্রোঙ্কাস ছিল। ব্রোঙ্কাসটা যেখানে ফুসফুসে উন্মুক্ত হবে, আবারও পয়েন্টটা খেয়াল করো, ব্রোঙ্কাসটা ফুসফুসের যে জায়গায় উন্মুক্ত হবে, অর্থাৎ দেখো এই যে ব্রোঙ্কাসটা আমার কি হয়েছে, অ্যাজ ইউজুয়ালি ব্রোঙ্কাসটা আমার এখানে এসে উন্মুক্ত হয়েছে, কোথায়, ফুসফুসে।
যে জায়গায় উন্মুক্ত হবে বা যেই জায়গায়, সোজা বাংলায় খাঁটি বাংলায়, যেই জায়গায় ব্রোঙ্কাস গিয়ে ফুসফুসের সাথে মিলিত হবে, ব্রোঙ্কাসটা ফুসফুসের যে জায়গায় গিয়ে মিলিত হবে সেই জায়গাটার নাম হবে হাইলাম। সেই জায়গাটার নাম কি হবে? হাইলাম। বুঝাইতে পারছি? ফুসফুসের যে জায়গায় গিয়ে ব্রোঙ্কাস মিলিত হবে তার নাম হচ্ছে হাইলাম। আমাদেরকে ব্রোঙ্কাস আর ট্রাকিয়া, ফুসফুস নিয়ে আর কিছু পড়া লাগবে না। ফুসফুস নিয়ে দুইটা কথা বলবো। আমরা জানি ফুসফুস হচ্ছে কি, অলরেডি বলছি ডান ফুসফুস 3 খণ্ড, বাম ফুসফুস 2 খণ্ড। এই 3 খণ্ডর ক্ষেত্রে আবার অ্যাজ ইউজুয়ালি বলতেছি যে এখানে 10টা লোবিউল হয়, বাম ফুসফুস বামের ক্ষেত্রে 8টা লোবিউল হয়ে থাকে, এবং এখানে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক হিসেবে কাজ করে, অ্যালভিওলাসের কার্যকরী একক হিসেবে কাজ করে, এবং অ্যালভিওলাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা নাম হচ্ছে ডিটারজেন্ট বা সারফেক্টেন্ট নামক একটা উপাদান, যেটা আমাদের অ্যাজ ইউজুয়ালি ম্যাক্রোফেজের মতো কাজ করে। অর্থাৎ ম্যাক্রোফেজ মানে কি, আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা করে থাকে। অর্থাৎ যদি পরীক্ষায় কখনো আসে ফুসফুসের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য কাজ করে থাকে কোনটা? সারফেক্টেন্ট উপাদান বা ডিটারজেন্ট। সারফেক্টেন্ট উপাদান বা ডিটারজেন্ট নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, যার কারণে আমাদের ফুসফুসটা অ্যাজ ইউজুয়ালি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই। তোমাদেরকে যদি ভালো আবার যদি বলি খাঁটি বাংলায় মনে রাখার জন্য, আমরা সার্ফ এক্সেল কি জন্য ইউজ করি? সার্ফ এক্সেল হচ্ছে আমরা কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ইউজ করে থাকি। ঠিক একইভাবে আমাদের ফুসফুসটা পরিষ্কার করার জন্য কি প্রয়োজন? সার্ফেক্ট্যান্ট প্রয়োজন। যেখানে ডিটারজেন্ট প্রয়োজন, আমরা বলি কিন্তু ডিটারজেন্ট ইউজ করতে জামা কাপড় পরিষ্কার করার জন্য। ঠিক একইভাবে ফুসফুসকে পরিষ্কার করার জন্য আমার ডিটারজেন্ট প্রয়োজন। এই ডিটারজেন্ট আমার কি করে? ফুসফুসটা পরিষ্কার করে থাকে। সোজা বাংলা। এত কঠিন করে জটিল করে আমার তো কোনো লাভ নেই ভাইয়া। যতটা সহজ করতে পারবো ততটা আমার জন্য উপাদান, মানে ততটা আমার জন্য কি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, আমি যতটা সহজ করতে পারি। আচ্ছা, ডান। এরপরে আমরা চলে যাব গ্যাসীয় পরিবহনে। অন্যতম গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, আমরা চলে যাব গ্যাসীয় পরিবহনে। ওকে, এবার চলে যাব আমরা গ্যাসীয় পরিবহনে, চলে যাব ডাইরেক্টলি। ওকে, ডান। অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানে আসতেছি আবার আমরা গ্যাসীয় পরিবহনের ক্ষেত্রে, খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে বেশ কিছু বোঝার জিনিস আছে। ওকে, এখন চলে যাচ্ছি আমরা গ্যাসীয় পরিবহনের ক্ষেত্রে। অর্থাৎ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ওকে, একটু মনোযোগী হওয়ার জন্য, অ্যাটেন্টিভলি দেখার জন্য আবারও বলছি, কারণ এখান থেকে কোশ্চেন হবে। এট এনি হাউ এনি কস্ট, এটা তো আমাকে বুঝতে হবে, এবং এখান থেকে কোশ্চেন হবে। সো একটু অ্যাটেন্টিভলি দেখো এখন, কারণ কি এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়ে থাকে, এবং এটা খুবই কঠিন একটা জিনিস। এই অধ্যায়ের বোঝার জন্য অন্যতম টপিক এখন আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতে আমরা কি বুঝি? গ্যাসিয়াস এক্সচেঞ্জের পয়েন্ট হচ্ছে আমাদের দুইটা। গ্যাসিয়াস এক্সচেঞ্জের পয়েন্ট দুইটা। একটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ পয়েন্ট দুইটা, একটা হচ্ছে অক্সিজেন এক্সচেঞ্জ হয় কিভাবে, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় কিভাবে। প্রশ্ন হতে পারে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের পয়েন্ট কতটুকু, কিভাবে হয়, এটা আমরা টুকটুক করে এখন দেখাবো। ওকে, প্রথমে আমরা দেখতেছি অক্সিজেন এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো। আমরা প্রথমে কি বলবো? অক্সিজেন এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, অক্সিজেন এক্সচেঞ্জ নিয়ে কথা, অর্থাৎ সোজা বাংলায় অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন নিয়ে আমরা এখন টুকটুক করে একটু কথা বলবো। প্রথমে যদি বলি আমরা অক্সিজেন পরিবহন হয় কিভাবে, অক্সিজেন পরিবহন হয় মূলত আমরা দুই ভাবে। কিভাবে? দুই ভাবে। একটা হচ্ছে ভৌত গঠন, অর্থাৎ আমি তোমাদেরকে শিখেছি অল টাইম, বায়োলজির ক্ষেত্রে কোনো কিছু বলতে গেলে তোমাকে ব্যাখ্যা করতে হবে দুই ভাবে। বায়োলজির কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে তোমাকে দুই ভাবে ব্যাখ্যা করতে হবে। কিভাবে ভাইয়া? একটা হচ্ছে দেহের বাইরে থেকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ বাইরের গঠনের দিক থেকে ফিজিওলজিক্যালি, আর একটা কি দেহের অভ্যন্তরে এক্সটার্নালি তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা তুমি বলতে পারো অ্যাজ ইট নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে বা এনিথিং। অর্থাৎ কি, দেহের বাইরে থেকে ব্যাখ্যা, দেহের ভিতর থেকে ব্যাখ্যা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন প্রথমে আমরা ব্যাখ্যা করব
দেহের ভৌত পরিবহন নিয়ে। কি নিয়ে বলবো? ভৌত পরিবহন। অক্সিজেনের ভৌত পরিবহন নিয়ে আমরা এখন একটু কথা বলবো। ওকে, ডান। এখন এই অক্সিজেনের ভৌত পরিবহন নিয়ে আমাদেরকে কথা বলতে গেলে একটু চিত্র খেয়াল করতে হবে। সবাই বোর্ডের দিকে খেয়াল করো একটু কাইন্ডলি। আচ্ছা, এখন এখানে আমাদেরকে চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের সো কল্ড অ্যালভিওলাস। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের সেই অ্যালভিওলাস। ওকে, ডান। এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের রক্তনালিকা। এটা হচ্ছে আমাদের কি? রক্তনালিকা। বুঝছো? কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আবারও বলতেছি। এখন দেখো, তুমি কোনো একটা অক্সিজেন দেহের ভিতরে গ্রহণ করলে, আমি কোনো একটা অক্সিজেন দেহের ভিতরে আমি গ্রহণ করলাম। অ্যাজ ইউজুয়ালি এই অক্সিজেনটা আমি কি আকারে নিচ্ছি? গ্যাসীয় আকারে নিচ্ছি, গ্যাস আকারে। এই গ্যাসটা আমার কোথায় যাচ্ছে? দেহের ভিতরে যাচ্ছে। দেহের ভিতরে যাওয়ার পরে আমার কোথায় অবস্থান করতেছে? আমার অ্যাজ ইউজুয়ালি লাংসে অবস্থান করতেছে। লাংসের কোথায় অবস্থান করতেছে? ফুসফুসে অবস্থান করতেছে, অর্থাৎ ফুসফুসের অ্যালভিওলাসে। আবারও বলি, এই অক্সিজেনটা আমি গ্রহণ করার পরে কোথায় যাবে? লাস্ট পয়েন্ট আমার এই অ্যালভিওলাসে। কোথায়? এই অ্যালভিওলাসে। আমার এই অ্যালভিওলাসে গ্যাস আকারে কি আছে এখানে? আমার গ্যাস আকারে আমার কি আছে এখানে? গ্যাস আকারে আমার অক্সিজেন আছে। প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার যদি অক্সিজেন, যে অক্সিজেনটা আমি গ্রহণ করলাম, এটা যদি আমার ওই ফুসফুসের ভিতরে বা অ্যালভিওলাসের ভিতরেই থেকে যায়, আমার কিন্তু কোনোভাবে কাজে লাগবে না। এটা আমার কোথায় যেতে হবে? দেহের প্রতিটা কোষে। দেহের প্রতিটা কোষে যাওয়ার জন্য আমার কি প্রয়োজন? প্রতিটা কোষে যাওয়ার জন্য আমার এই অক্সিজেনটা কি করতে হবে? আমার দেহের ব্লাডের সাথে মিশতে হবে। আবার বলতেছি, এই অক্সিজেনটা বোঝানো কি করতে হবে? আমার দেহের ব্লাডের সাথে মিশতে হবে। এই দেহের ব্লাডের সাথে মেশার জন্য কি করতে হবে? এখন এই অ্যালভিওলাস থেকে আমার যাওয়া প্রয়োজন কোথায়? অ্যালভিওলাস থেকে এই রক্তের ভিতরে আমার যাওয়ার দরকার। অর্থাৎ কি? আমার এই ধমনির ভিতরে যাওয়ার দরকার। এট এনি হয় এনি কস্ট যাইতে হবে। বুঝছো? কিন্তু যে করে হোক অক্সিজেনটা যাইতে হবে। কিভাবে যাবে দেখো, আমার আছে হচ্ছে এর ভিতরে 107 মিলিমিটার পারদ-চাপের অক্সিজেন। আমার কি আছে? লাংসের ভিতরে 107 মিলিমিটার পারদ-চাপের অক্সিজেন আছে, এবং এখানে আছে 40 মিলিমিটার পারদ-চাপের একটা অক্সিজেন। বুঝছো? যে আমার আছে কি, রক্তে যাওয়ার জন্য আমার প্রয়োজন। এখন রক্তে কিভাবে যাবে? 107 মিলিমিটার পারদচাপ আছে আমার কোথায়? লাংসে। এখানে আছে কত? 40 মিলিমিটার পারদচাপ। আমার কি হবে এখন? সিস্টেম সিস্টেম হবে ডিফিউশন সিস্টেম। অর্থাৎ আমার এখন, যদি আমার এখন ব্যাপন প্রক্রিয়াটা আমি এখানে করতে পারি, ব্যাপন প্রক্রিয়া। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া আমরা কি জানি? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অক্সিজেনটা যায়। সো যেহেতু এখানে বেশি ঘনত্বের অক্সিজেন আছে, এখানে আমার আছে কি? কম ঘনত্বের অক্সিজেন। সো ব্যাপন প্রক্রিয়ায় আমার এই অক্সিজেনটা আমার কোথায়? লাংস থেকে এখন কোথায় যাবে? অ্যাজ ইউজুয়ালি অবশ্যই রক্তনালিকার ভিতরে গমন করবে। আশা করি সবাই বুঝতে পারছো যে ব্যাপন প্রক্রিয়া যেহেতু বেশি ছিল, এখন ওখান থেকে এখানে অক্সিজেনটা যাবে। এটাই হচ্ছে তোমাদের পয়েন্ট। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কি ছিল? ভৌত পরিবহন ছিল। এবং 100 মিলিমিটার রক্তের মধ্যে মাত্র 0.02 মিলিমিটার, বুঝতে পারতেছো? 100 মিলিমিটারের মধ্যে মাত্র 0.02 মিলিমিটার এই অক্সিজেনটা আমার কোথায়? ফুসফুস থেকে আমার রক্তনালিকার ভিতরে যায়। মাত্র সারা দেহে ব্লাডটা পরিবহন হয়, অক্সিজেনটা পরিবহন হয় এই প্রক্রিয়ায় মাত্র 0.02। বলতেই পারো যে ভাইয়া তাইলে আর দরকার কি ছিল আপনার? যে 0.02 মাত্র এতটুকু? ইয়েস, মাত্র এতটুকু। বাকিটুকু পরিবহন হবে কি প্রক্রিয়ায়? বাকিটুকু পরিবহন হবে তোমার রাসায়নিক প্রক্রিয়ায়। এবার যাচ্ছে আমাদের অক্সিজেন পরিবহনের কি প্রক্রিয়া? কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন, এই কেমিক্যাল রিয়াকশনের কথা বলতে গেলে, মনে রাখবা যে আমরা জানি
হিমোগ্লোবিন সম্পর্কে আমরা অলরেডি পড়ছি। হিমোগ্লোবিন মানে, হিম মানে রক্ত, গ্লোবিন মানে একটা প্রোটিন, এবং এই ক্ষেত্রে একটা হিম গ্রুপের সাথে 4টা অক্সিজেন গ্রুপ যুক্ত থাকে। একটা হিমোগ্লোবিনের সংকেত কি জানি ভাই আমরা? হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে এইচবি। এই এইচবির সাথে একটা হিম গ্রুপ বা একটা হিমের সাথে 4টা অক্সিজেন গ্রুপ যুক্ত থাকে। কি থাকে? 4টা অক্সিজেন গ্রুপ যুক্ত থাকে। এই 4টা অক্সিজেন এইভাবে যুক্ত থাকে, জাস্ট লাইক দ্যাট। একটা জটিল যৌগ, কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড হিসেবে আমাদের কি মানে যেভাবে আমরা কেমিস্ট্রিতে পড়ছি, ঠিক একইভাবে একটা হিম গ্রুপের সাথে 4টা অক্সিজেন গ্রুপ যুক্ত থাকে। এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, একটা হিম গ্রুপ এর সাথে যদি আমি 4টা অক্সিজেন যুক্ত করি, এর সাথে 4টা অক্সিজেন যুক্ত করলে আমাদের এখানে কি তৈরি হয়? এরপরে আমাদের যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে HB4O2। রিমাইন্ডার, HB4O2, অর্থাৎ কি, একটা হিম গ্রুপের সাথে 4টা অক্সিজেন গ্রুপ। তোমরা সমতা করে নিও, সমতা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই, সমতা নিয়ে তোমরা ইজিলি কোশ্চেন করলে তোমরা বুঝতে পারবে, অ্যাজ ইউজুয়ালি বুঝতে পারছো আশা আশা করি। তাহলে একটা হিম গ্রুপের সাথে 4টা অক্সিজেন গ্রুপ যুক্ত থাকলে এখানে কি তৈরি হলো? একটা অক্সি হিমোগ্লোবিন তৈরি হলো। কি তৈরি হলো? একটা অক্সি হিমোগ্লোবিন। প্রশ্ন করতে পারো ভাইয়া অক্সি হিমোগ্লোবিন আবার কি? এই কথা যদি এখন বলো তাইলে মাথায় হাত দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। হিমোগ্লোবিন কি? এইটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে। এখন একটা হিমোগ্লোবিন এইচবির সাথে যখন কি এসছে দেখো তো, একটা হিমোগ্লোবিনের সাথে যখন একটা অক্সিজেন এসছে, তার মানে নামও দিচ্ছি আমরা অক্সি হিমোগ্লোবিন। ওকে, আই থিঙ্ক সবাইকে বোঝাইতে পারছি। হিম গ্রুপের সাথে যখন অক্সিজেন এসছে তাই এর নাম দিচ্ছি অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন প্রক্রিয়ায় আমার দেহের ভিতরে সমস্ত দেহের প্রতিটা কোষে 98.98% ব্লাড আমার এই দেহের প্রতিটা কোষে অক্সিজেনটা এই প্রক্রিয়ার মাধ্যমে আমার পরিবহন করে। আশা করি বুঝাইতে পারছি। দেহের প্রতিটা কোষে অক্সিজেনটা পরিবহন হয় ঠিক আমার এই বিক্রিয়াটার মাধ্যমে। ক্লিয়ার? তাহলে এখানে পার্সেন্টেজ আসতে পারে পরীক্ষায়, কোন বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়া একটা দিয়ে দিতে পারে, সম্পূর্ণরূপে তোমরা এখানে কিন্তু দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব এখানে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে চলে যাব। এখানে চলে যাব এখন আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে। এখন আমরা যাচ্ছি কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অন্যতম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আবারও যাচ্ছি আমরা এখন কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে আমরা এখন দেখব যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়ালি 3টা ভাগে পরিবহন হবে। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের এখন দেখবো আমরা যে ভৌত পরিবহন রূপে। কি রূপে? ভৌত রূপে। প্রথম পয়েন্ট কি? কার্বন ডাইঅক্সাইডটা ভৌত রূপে কিভাবে পরিবহন হয়, অর্থাৎ দেহের বাইরের দিক থেকে আমরা কিভাবে আমরা বলতে পারি একটা কার্বন ডাইঅক্সাইড আমার সারা দেহে কিভাবে পরিবহন হচ্ছে। প্রথম পয়েন্ট, আমার দেহের ভিতরে পানি আছে। কি আছে দেহের ভিতরে? পানি আছে। কি আছে দেহের ভিতরে? পানি আছে। এখন পয়েন্ট হচ্ছে আমি কি পরিবহন করতেছি ভাইয়া? পরিবহন করতেছি কার্বন ডাইঅক্সাইড। কি পরিবহন করতেছি? কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ একটা কার্বন ডাইঅক্সাইড যখন আমার দেহের ভিতরে তৈরি হচ্ছে, দেহের ভিতরে যে পানি আছে, পানির সাথে কি হচ্ছে এখন? বিক্রিয়া করবে, রিঅ্যাকশন করবে। তোমরা সবাই জানো যখনই পানি আর কার্বন ডাইঅক্সাইড একসাথে বিক্রিয়া করে তখনই আমার এখানে তৈরি হবে কার্বনিক অ্যাসিড নামে একটা জিনিস। কি নিয়ে তৈরি হবে? কার্বনিক অ্যাসিড। এখন হচ্ছে একটা মজার বিষয় কি জানো, এই যখন কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই কার্বনিক অ্যাসিডটা তুমি আমি সবাই প্রতিদিন খেয়ে থাকি। কার্বনিক অ্যাসিড কি হচ্ছে? তুমি আমি সবাই খেয়ে থাকি। এখন যদি কোশ্চেন করি যে কার্বনিক অ্যাসিড তুমি আমি সবাই খেয়ে থাকি প্রতিদিন, কোথায় কোথায় বলো তো ভাইয়া? এইটুকু বিশ্বাস রাখো, 100%-এর মধ্যে 90% স্টুডেন্ট কেউ জানে না এটা। কার্বনিক অ্যাসিড কোথায় পেয়ে থাকি এবং প্রতিদিন আমরা কোথায় খেয়ে থাকি? এটা হচ্ছে আমরা যে কোকা কোলা, 7 আপ, পেপসি, প্রতিদিন যেই আমরা কোল্ড ড্রিঙ্কসটা খাই, প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কস তৈরি হয় এই কার্বনিক অ্যাসিড ইউজ করে। বুঝতে পারছি আমি আসলে? প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কস তৈরি হয় কার্বনিক অ্যাসিড এর মাধ্যমে। এবং তুমি ভালো করে খেয়াল করলে দেখবা প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কস এর উপরে, আজকেই খেয়াল করো বাজারে কেনার পরে, কার্বোনেটেড বেভারেজ কথাটা লেখা থাকে। এই কার্বোনেটেড বেভারেজটা লেখা থাকে এই কার্বনিক অ্যাসিডের কারণে। আচ্ছা যাক, আমরা পরে ফিরে আসি।
এই ভৌত পরিবহনে আমরা কি বলতেছি, পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া হচ্ছে আমরা কি তৈরি করতেছি, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড রূপে আমার দেহের ভিতরে কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, পরিবাহিত হচ্ছে। কিন্তু পয়েন্টটা দেখো, পরীক্ষায় কোশ্চেন হবে কোথায়, বলতে পারো যে ভাই এখানে আমাদের কোশ্চেনটা হবে কোথায়। কোশ্চেনটা হবে এখানে একটা বিশেষ একটা এনজাইম কাজ করবে। কি কাজ করবে, এখানে একটা বিশেষ একটা এনজাইম প্রভাবক হিসেবে কাজ করবে। যে এনজাইমটার নাম হচ্ছে, আমাদের দেখো যে এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। কি নাম, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সাহায্যে আমার কি তৈরি হচ্ছে, এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। পরীক্ষা আসতে পারে ভৌত পরিবহনের ক্ষেত্রে কার্বনিক অ্যাসিড যখন তৈরি হয় কোন এনজাইমের প্রভাবে বা কোন এনজাইমের সাহায্যে এটা তৈরি হয়। 4টা কোশ্চেন দিবে, 4টা অপশন দিবে, তুমি জেনে রাখো। তুমি যদি এইভাবে বুঝে না আর পড়ে রাখো, এমন একটা অপশন থাকবে, অপশন দেখলে মনে হবে 4টাই যমজ বাচ্চা, 4টাই দেখতে একই রকম। সো তুমি কিন্তু তখন পরীক্ষার হলে যেটা হয়, এমনি তুমি কিন্তু টেনশনে থাকবা, তখন কিন্তু এমনি ভুল করতে থাকবা। সো বুঝে দেখে চোখ কান খুলে এখন এই 45 ডেজ, লাস্ট 45 ডেজ তোমার জন্য বাঁচা মরার লড়াই, যেটা এই বাঁচা মরার লড়াইয়ে তোমাকে এখন থেকে ক্লিয়ার করে পড়তে হবে, এট এনি হাউ, এট এনি কস্ট। তোমার এখানে আর কোনো, তোমার এখানে সুযোগ নাই পিছনের দিকে ফিরে তাকানোর, পিছনের দিকে অন্য কোনো কিছু করার তোমার কোনো সুযোগ নাই এখানে। সো একটু বুঝে বুঝে পড়ো। 2 নম্বর পয়েন্টে আসি আমরা। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার রাসায়নিক রূপে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি রাসায়নিক যৌগ রূপে, অর্থাৎ কেমিক্যালি। কেমিক্যালি কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ। ওকে, আচ্ছা, এবার আসো কেমিক্যালি আমার কিভাবে তৈরি হয় এখন একটু দেখি। কেমিক্যালি কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, এই কেমিক্যালি কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে আমাদের বিশেষ একটা কঠিন একটা প্রক্রিয়া। নাম শুনলেই দাঁত লেগে যাবে। সোজা বাংলায় কি, নাম শুনলেই মনে হয় যে আমার এত বড় একটা ওয়ার্ড বায়োলজির ক্ষেত্রে আবার মুখস্থ করতে হবে। না, মুখস্থ করার কোনো দরকার নেই। কেন মুখস্থ করার দরকার নেই, আমার ওয়ার্ডটা শুনলেই তুমি বুঝতে পারবা। এই সম্পূর্ণ কেমিক্যালি কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জটা হয় একটা বিশেষ একটা জিনিসের মাধ্যমে, সেটার নাম হচ্ছে কার্বা কার্বা মিনো কার্বামিনোগ্লোবিন। কি লিখলাম আমি, কার্বামিনোগ্লোবিন। কেমিক্যালি কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে প্রথম কথা কি, কার্বামিনোগ্লোবিন। এই কার্বামিনোগ্লোবিন কথা শুনে অনেকেই ভাবতেছো এই বড় ওয়ার্ড কি আমার এখন মুখস্থ করা লাগবে কিনা। না ভাইয়া, এই বড় ওয়ার্ডটাকে আমি তোমাকে প্রথমেই বলছি, বায়োলজি যদি সহজ করতে হয়, বায়োলজির প্রত্যেকটা ওয়ার্ডকে যে যত বেশি ভাঙতে পারবে বায়োলজি তার জন্য তত ইজি। দেখো আমি এখন ভাঙবো বায়োলজির এই ওয়ার্ডকে, আমার ভাঙার জন্য কি কি লাগবে এখন আমি খেয়াল করো। আমাকে প্রথমে কি আছে এখানে দেখো তো, কার্বো কথা আছে। আমি কার্বো দিয়ে ভাঙলে আমি এখানে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড কথাটা পাই কিনা, সবাই কমেন্টের মাধ্যমে জানাও কার্বো মানে তুমি কার্বন ডাইঅক্সাইড সহ কথাটা পাও কিনা। এরপরে আসো, এই যে এখানে এখানে আকার একটা আছিল, আকার সহ আমি মিনোকে কাটতেছি। বলতো এখানে কি আকার সহ মিনোকে কাটলে এই ওয়ার্ডটা হয় কিনা, অ্যামিনো কথাটা হয় কিনা দেখো তো, সবাই কমেন্টের মাধ্যমে জানাও তো অ্যামিনো কথা পাই কিনা। অ্যামিনো কথা যদি পেয়ে থাকি তাহলে আমি এখন বলবো অ্যামিনোর মূলক হচ্ছে NH2। কি, NH2। আমরা সবাই জানি অ্যামিনোর কার্যকরী মূলক কি, NH2। এই NH2 গেল। এখন দেখো আর একটা ওয়ার্ড আছে, গ্লোবিন। কি আছে ভাইয়া, গ্লোবিন কথা এখানে আর একটা ওয়ার্ড আছে। আচ্ছা, গ্লোবিন মানে কি বলতো ভাইয়া, গ্লোবিন মানে একটা প্রোটিন, সেটা কোনটা, HB হিমোগ্লোবিন। একটু আগে কিন্তু আমরা বুঝে এসেছি HB হিমোগ্লোবিন। তাহলে আমি এখানে আমি আবার কি লিখতেছি, HB। দেখো তো একটা বড় ওয়ার্ডকে ভেঙে আমি কিন্তু কোনো মুখস্থ করি নাই, বড় ওয়ার্ডকে আমি টুক 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 করে ইঁদুরের মতো টুক 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 করে তুমি কাটবা। ইঁদুরের মতো প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি কি করতে হবে, তোমাকে কাটতে হবে। এখানে তোমাকে বোঝার জন্য কাটতে হবে, তাহলে মুখস্থ করে তো লাভ নাই। মুখস্থ করে তুমি কতক্ষণ মুখস্থ রাখবা। এই জন্য 3টে ওয়ার্ডকে আমি দেখো যে টুকটুক করে ভেঙে ফেললাম। এখন একটা প্রোডাক্ট হিসেবে কথা বলবো, এই 3টা জিনিস যেখানে কাজ করবে তোমাকে মনে রাখতে হবে, 3টা জিনিস যেখানে কাজ করবে সেখানে প্রোডাক্ট হিসেবে COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক মূলক তৈরি হবে।
এই তিনটা কথা মনে রাখতে পারবো না? ইজি কথা। তিনটা জিনিস, এই তিনটা মূলক যেখানে কাজ করবে, তিনটা কার্যকরী মূলক যেখানে কাজ করবে, সেখানে কার্বক্সিলিক মূলক বা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কিভাবে তৈরি হবে এখন দেখাচ্ছি। আসো দেখো, এখন দেখো কিভাবে তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইডকে তুমি এইভাবে লিখতে পারো কিনা, অ্যাজ ইউজুয়ালি কার্বন ডাইঅক্সাইডকে তুমি এইভাবে লিখতে পারো কিনা? তুমি অনেকেই বলবা যে ভাইয়া না, এটা হয় নাই। তোমার কেন হয় নাই? কারণ তুমি বলতে পারো যে কার্বনের 4টা হাত, তাই এইভাবে লিখতে হবে, অর বাই এইভাবে লিখতে হবে। আমি মানতেছি তোমার কথা, কিন্তু এবার আমি বলতেছি তুমি এটা আবার আমার কথা মানো। এখানে কিন্তু আমি কোনোভাবেই কোনো বন্ড আকারে কোনো কিছু লিখি নাই। যেহেতু বন্ডেই নাই, আমি as usual তোমার বোঝার সুবিধার্থে আমি লিখতে পারি। এরপরে আসো দেখো, NH2, এই NH2 কে আমি এই দুইটাকে অ্যাটাচড অবস্থায় করতেছি। আচ্ছা, যদি অ্যাটাচড অবস্থায় করি, দেখো তো আমি এটা করতে পারি কিনা। এইচ বি এন এর যেহেতু যোজনী 3 বা 5 হয়ে থাকে নাইট্রোজেনের, আমি এইভাবে লিখতে পারি কিনা? অবশ্যই কিন্তু লিখতে পারি, যেহেতু নাইট্রোজেনের যোজনী আছে, আমি এভাবে লিখতে পারি। এবার আসো, এই তিনটা জিনিস যেহেতু কাজ করছে, আমি একটু আগেই বলছি এই তিনটা জিনিস যেখানে কাজ করবে অ্যাজ ইউজুয়ালি সেখানে কি করতে হবে, সেখানে আমার এই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হবে। দেখি আমি তৈরি করতে পারি কিনা। খেয়াল করো তো ভাইয়া, যে আমার HbNH এর জায়গায় আমি এখন HbNH লিখতেছি, HbNH লিখতেছি। আমার এখানে HbNH ছিল, আমি HbNH লিখছি। এই জায়গাটায় আমি চেঞ্জ করে কি করব, দেখো তো আমি এখানে CAA বসাই দিতে পারি কিনা। বসাই দিতে পারি কিনা কমেন্টে জানাও, বসাই দিতে পারি কিনা। এখানে আমি কি করছি, COOH বসাই দিছি। কিছুই করি নাই ভাইয়া, জাস্ট HbNH এর জায়গায় HbNH লাগছি, HbNH এর জায়গায় এই জায়গায় আমি COO এর জায়গায় COOটা এখানে বসাই দিছি। আমার দরকার ছিল কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা, আমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে দিছি, আর কিচ্ছু না। দেখো তো, একটা ওয়ার্ডকে ভেঙে আমরা কত কিছু করতে পারি। বায়োলজির ক্ষেত্রেও আমরা কেমিস্ট্রি দিয়ে আবার দেখো কতগুলো জিনিস তৈরি করতে পারি। সো অ্যাজ ইউজুয়ালি আমার লাস্টের প্রোডাক্ট হিসেবে এই প্রোডাক্টটা আমি এখন লিখবো এখানে, যে কি তৈরি হলো, HbNH COOH, HbNH এই প্রোডাক্টটাই হচ্ছে আমার এই কার্বামিনোগ্লোবিন। এবং আমার 27%, আমার দেহের 27%, সারা দেহে, আমার সারা দেহে কার্বন ডাইঅক্সাইডটা 27% হচ্ছে এইভাবে পরিবহন হচ্ছে। সম্পূর্ণ এই বিক্রিয়াটার মাধ্যমে দেহের 27% উপাদানটা এইভাবে পরিবাহিত হচ্ছে। ওকে, আমি সবাইকে বোঝাতে পারছি কিনা একটু কাইন্ডলি জানিয়ে দাও আবার। ঠিক আছে, কাইন্ডলি সবাই হচ্ছে একটু জানাও যে সম্পূর্ণ বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা। আমার দরকার ছিল কার্বামিনোগ্লোবিন, আমি কার্বামিনোগ্লোবিনকে আমি ভাঙছি। আমি তোমাদেরকে বলছি বায়োলজির প্রত্যেকটা ওয়ার্ডকে যে যত বেশি ভাঙতে পারবা, যত ইজিলি ভাঙতে পারবা, তার জন্য বায়োলজি ততটা ইজিলি হবে। বোঝাতে পারছি কিনা? প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি ভেঙে ফেলো, যত বেশি ভাঙতে পারবো বায়োলজি তার কাছে ইজি। ওকে, এই কার্বামিনোগ্লোবিন নিয়ে আমি 90% শিওর, আমি যত জায়গায় ক্লাস নিছি, সারা বাংলাদেশের যত জায়গায় ক্লাস নিছি, প্রত্যেকটা স্টুডেন্টের একই কথা যে স্যার আমরা এটা মুখস্থ করছি, এটা মুখস্থ করছি। এটা কিন্তু মুখস্থ করার জায়গা না, তোমাকে বুঝতে হবে। এখানে এখানে কেমিক্যাল রিয়াকশন আছে, এখানে কেমিক্যাল রিয়াকশন আছে, অনেক বড় বড় ওয়ার্ড আছে, সো তোমাকে বুঝতে হবে। ঠিক একইভাবে তুমি যদি এইটা বুঝে থাকো, তোমাকে এখন আরেকটা কথা বলি, তুমি ইজিলি পারবা। দেখো, এই কার্বামিনোগ্লোবিনই আর একটা রূপে পরিবাহিত হয় যখন সে প্লাজমায় যায়। যখন সে কোথায় যাচ্ছে, প্লাজমাতে যাচ্ছে, তখন তার নাম হচ্ছে, দেখো, প্লাজমাতে গেলে তখন তার নাম হয় প্লাজমামিনোগ্লোবিন। প্লাজমাতে গেলে তার নাম হচ্ছে কি, প্লাজমামিনোগ্লোবিন। এবং এই প্লাজমামিনোগ্লোবিন কি জানো, এই যে এইচবির জায়গায় তুমি যদি পিআর বসাই দাও, এটার নামই হয়ে যাবে প্লাজমামিনোগ্লোবিন। কমেন্টের মাধ্যমে জানাও বুঝছো কিনা। আমার জুমে কমেন্টের মাধ্যমে যারা স্টুডেন্ট আছো সবাই জানিয়ে দাও বুঝতে পারছো কিনা। ওকে, ওকে সবাই লিখছো ডান। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে কি বুঝতে পারছি আমরা? লাস্ট সামারি করি, সম্পূর্ণ দেহের 27% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমার দেহের ভিতরে এইভাবে পরিবাহিত হচ্ছে। এবার আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কোথায়, কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মোস্ট ইম্পর্টেন্ট বা বেশিরভাগ যেভাবে পরিবাহিত হয় সেটা।
আচ্ছা, এবার দেখো আমার পরিবহন কিভাবে দেখাবো, যেটা আর একটা লাস্ট প্রোডাক্ট, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর একটা দেখাবো আমরা পটাশিয়াম বাইকার্বনেট। কি কি দেখাবো? সোডিয়াম বাইকার্বনেট এবং একটা কি দেখাবো? পটাশিয়াম বাইকার্বনেট দেখাবো। ওকে, সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেটের মধ্যে আমাকে দেখাতে গেলে একটু রিয়াকশনের মাধ্যমে দেখাতে হবে। এবং মনে রাখবা সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেটের 65% 65% কার্বন ডাইঅক্সাইড আমার সারা দেহে পরিবহন হবে এই দুইটা উপাদানের মাধ্যমে। এই দুইটা কেমিক্যাল জিনিসের মাধ্যমে সারা দেহে কার্বন ডাইঅক্সাইড আমার পরিবহন হবে 65%। ওকে, এখন কথা হচ্ছে এটা কিভাবে হবে? এটাও একটা কেমিক্যাল রিয়াকশন, এই কেমিক্যাল রিয়াকশনের জন্য আমাকে কিভাবে করতে হবে তোমাদেরকে একটু দেখাই আমরা। এবার আমরা চলে যাচ্ছি কেমিক্যাল রিয়াকশনে, চলে যাচ্ছি সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেটের দেখানোর জন্য। ওকে, আচ্ছা, এবার আসো, আমাকে প্রথমে আমার এদিকে লেখা লাগবে, আমার আরবিসি নিয়ে পড়া লাগবে। কি নিয়ে? আরবিসি নিয়ে। আর একদিকে আমি দেখাচ্ছি প্লাজমা নিয়ে। সবাই বুঝো কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সবাই একটু 5টা মিনিট আমাকে দিবা মনোযোগলি, একটু 5টা মিনিট খেয়াল করো, বাকিটুকু বোঝানোর দায়িত্ব আমার। জাস্ট 5টা মিনিট তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, দেখো, এবার দেখো আমার আরবিসিতে পানি আছে কিনা এবং প্লাজমাতে পানি আছে কিনা। দুইটা জায়গায় আমার দেহের দুইটা জায়গায় কি আছে? পানি আছে অবশ্যই। ওকে, এখন আমার দুইটা জায়গায় আরবিসিতেও কার্বন ডাইঅক্সাইড যাবে, আবার প্লাজমাতেও কার্বন ডাইঅক্সাইড যাবে। বুঝো কিন্তু, আমার আরবিসিতেও কার্বন ডাইঅক্সাইড আছে, আমার হচ্ছে প্লাজমাতেও, কারণ সারা দেহে তো আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং দুইটা জায়গায় কি আছে? পানি আছে। দুইটা জায়গায় যখন পানি আর কার্বন ডাইঅক্সাইড সামনাসামনি হচ্ছে, দুইটা জায়গায় আমার কি তৈরি হবে? দুইটা জায়গায় প্রথম আমার কার্বনিক অ্যাসিড তৈরি হবে। কার সাহায্যে? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের সাহায্যে। ওই যে একটু আগে ভৌত পরিবহন পড়লাম, ঠিক একইভাবে ভৌত পরিবহনের মতো পানি এবং কার্বন ডাইঅক্সাইড দেখা দেখি হয়েছে, সেখানে অবশ্যই কি তৈরি হবে? আমার কার্বনিক অ্যাসিড এট এনি কস্ট এখানে তৈরি হবেই। কোন এনজাইমের সাহায্যে? কার্বনিক অ্যানহাইড্রেজ। কোন এনজাইম? এখানে দুইটা এনজাইম কাজে লাগবে, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কাজে লাগবে। এইবার দেখো, এখন আরবিসিতে অর্থাৎ লোহিত রক্তকণিকায় আমার কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যায়। কি দেখা যায় ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডের আধিক্য, মানে কার্বন ডাইঅক্সাইড একটু বেশি হয়ে যায়। যখন আরবিসিতে কার্বন ডাইঅক্সাইডটা বেশি হয়ে যাচ্ছে, সো সেখানে প্রথমে কার্বনিক অ্যাসিড কি করতেছে? ভাঙতেছে। আমার এখন কি প্রয়োজন? কার্বনিক অ্যাসিডটা ভাঙা প্রয়োজন। কার্বনিক অ্যাসিড যখনই ভাঙবে, দেখো এখানে একটা এইচ প্লাস আয়ন আকারে তৈরি হবে, আর একটা বাইকার্বনেট আকারে বা HCO3 মাইনাস আকারে তৈরি হবে। প্রশ্ন করে অনেকে যে ভাইয়া এখানে কেন এইচ প্লাস আর কেন HCO3 মাইনাস আয়ন তৈরি হলো? কারণটা দেখো, কেন আমার এখানে এইচ প্লাস আর HCO3 মাইনাস আয়নটা তৈরি হলো। অনেকেই একটা কোশ্চেন অলওয়েজ করে। ওকে, এখন কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে, তুমি জানো যে একটা অ্যাসিডের সংজ্ঞায়ন যখন তুমি করো, যে একটা অ্যাসিডের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি কি বলি আমরা? যে যখন একটা জলীয় দ্রবণে কোন একটা হাইড্রোজেন আয়ন দেয়, তখন সেটাকে আমরা কি বলি? অ্যাসিড বলি। ওকে, কোন একটা জলীয় দ্রবণে যখন একটা কেউ হাইড্রোজেন আয়ন দান করে, তখন সেটাকে আমরা অ্যাসিড বলি। এটা তুমি জানো বা আমি জানি বা আমার ব্রেন জানে, বাট আমার বডি এটা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না। এটা বডিকে বোঝানোর জন্য তোমাকে সেখানে কি তৈরি করতে হবে? এইচ প্লাস আয়ন তৈরি করতে হবে। সো এইচ প্লাস আয়ন এখানে এই জন্য তৈরি হয়েছে। আর আমার প্রয়োজন কি? বাইকার্বনেট আয়ন আকারে ছিল সোডিয়াম বাইকার্বনেট, আর এটা কি? পটাশিয়াম বাইকার্বনেট। সো আমার এখানে কি তৈরি হয়েছে? অবশ্যই বাইকার্বনেট আয়ন তৈরি হয়েছে। এইটা জানার আগে তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরবিসিতে অলওয়েজ আমার পটাশিয়াম আয়ন উপস্থিত থাকে। কি থাকে? আরবিসিতে অলওয়েজ পটাশিয়াম আয়ন উপস্থিত থাকে। কেন? কারণ আমার রক্তের রং হিমোগ্লোবিনের কারণে লাল হয়ে থাকে, আর একটা কারণে লাল হয়ে থাকে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন না থাকলে রক্তের রং সাধারণত লাল হওয়ার ক্ষেত্রে অতটা গাঢ় রং হয়ে থাকে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমার এই প্লাজমাতে সোডিয়াম প্লাস
আর ক্লোরিন মাইনাস, এই দুইটা জিনিস অলওয়েজ থাকবে। সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এই দুইটা আয়ন সব সময় থাকবে। ওকে, আচ্ছা এবার আসো, দেখো এরপরে কি হচ্ছে। এরপরে যখন এখানে বাইকার্বনেট আয়ন তৈরি হয়েছে কোথায়, আরবিসি তে, আরবিসি তে এত বেশি বাইকার্বনেট আয়ন তৈরি হয়েছে যে সে বলতেছে ভাই আমার কাছে এখন প্রচুর পরিমাণে বাইকার্বনেট আয়ন আছে। আরবিসি আরবিসি প্লাজমাকে বলতেছে আমার কাছে এখন প্রচুর পরিমাণে বাইকার্বনেট আয়ন আছে, অর্থাৎ ঋণাত্মক আয়ন আছে। এটা একটা ঋণাত্মক আয়ন না? হ্যাঁ অবশ্যই ঋণাত্মক আয়ন। সো বাইকার্বনেট আয়ন বেশি থাকার কারণে এখন বলতেছে আমি তোমাকে কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন দান করব। কিভাবে? কারণ এও কিন্তু কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে, এই কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, ভেঙে যাবে। এও কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে বলতেছে ভাই আমার কাছে, আরবিসি বলতেছে প্রচুর পরিমাণে এই বাইকার্বনেট আয়ন আছে, তাই আমি তোমাকে এখন এই বাইকার্বনেট আয়নটা কি করব, দান করব। ওকে, রিল্যাক্স। তখন প্লাজমা বলতেছে যে ভাই ঠিক আছে, যেহেতু তোমার কাছে বেশি আছে তুমি আমাকে দান করতে পারো। জাস্ট লাইক ডেটা এরকম যে তোমার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, তোমার কাছে প্রচুর পরিমাণে তুমি বিলিনিয়ার হয়ে গেছো, তুমি কিন্তু টাকা দান করতে পারো। ঠিক আছে, ঠিক একইভাবে টাকার ক্ষেত্রে কিন্তু কেউ কেউ আর দান করতে চায় না, এটাই হচ্ছে পার্থক্যতা। কিন্তু তখন যেহেতু বেশি পরিমাণ আছে তাই বলতেছে আমি এখন দান করব। এই জন্য সোডিয়াম প্লাস এখানে উপস্থিত আছে, সোডিয়াম বলতেছে যে ভাই আসো, খাওয়ার দায়িত্ব আমার। সো যেহেতু ঋণাত্মক আয়ন আসতেছে, এই ঋণাত্মক আয়ন আসার সাথে সাথে সোডিয়াম প্লাস ওয়েট করতেছে, ধরেই বিক্রিয়া করা শুরু। আসাও শেষ, বিক্রিয়া করাও শেষ। যেই আমার বাইকার্বনেট আয়ন অর্থাৎ ঋণাত্মক আয়ন এসছে, এখানে সোডিয়াম প্লাস উপস্থিত ছিল, বিক্রিয়া করার সাথে সাথে কি তৈরি করছে, সোডিয়াম বাইকার্বনেট আয়ন তৈরি করছে। শেষ, সোডিয়াম বাইকার্বনেটের খেলা এখানে শেষ। এখন বাকি আছে কে, পটাশিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে দেখো এই যে এখানে আমার কি আছে, পটাশিয়াম প্লাস আয়ন উপস্থিত আছে। এ বলতেছে যে ভাই বহুত দান করাকরি হইছে, এখন আমি নিজের কাজ সারি। নিজের কাজ সারবো কি, আমার কাছে তো ঋণাত্মক আয়ন ছিল, সো ঋণাত্মক আয়ন দিয়ে আমি আমার কাজ আগে সেরে নিই। এ তখন বলতেছে বিক্রিয়া করে আমার এখানে কি তৈরি হয়েছে, পটাশিয়াম বাইকার্বনেট আয়ন তৈরি হয়েছে। ওকে, দেখো এখানেই কিন্তু সবাই বিক্রিয়াটা শেষ করে দেয় এখানেই, যে একটা সোডিয়াম বাইকার্বনেট প্রয়োজন ছিল, আমার পটাশিয়াম বাইকার্বনেট তৈরি ছিল, আমি দুইটাই করে ফেলছি, তাই মানে আমার বিক্রিয়া শেষ। বাট না, এবার হচ্ছে আমার খেলা শুরু। হ্যাঁ, এখন হচ্ছে আমার খেলা শুরু হবে। কি খেলা শুরু হবে? খেলাটা হবে এখন আমাদের যে এই যে বাইকার্বনেট আয়ন দিছিল না, একটু আগে দান করে দিছিল, দেখো এই আরবিসি প্লাজমাকে বাইকার্বনেট আয়ন দান করে দিছিল। জাস্ট লাইক হয়েছে কি, দেখো মানে এত বিলিয়নার হয়েছে যে বিলিয়নার হওয়ার কারণে টাকা প্রচুর পরিমাণে দান করছে, টাকা এদিক ওদিক প্রচুর পরিমাণে বাজেভাবে ব্যয় করছে। কিন্তু বাজেভাবে ব্যয় করার পরে সে নির্দিষ্ট একটা টাইম পরে গিয়ে দেখতেছে তার কাছে আর নিজেরই জীবনযাপন করার জন্য কোনো টাকা নাই। বিষয়টা হচ্ছে বুঝছো, যে মানে সে এত বেশি পরিমাণে আরবিসি এই বাইকার্বনেট আয়নটা দান করে ফেলছে, এই পর্যায়ে বিক্রিয়াটা করতে গিয়ে দেখতেছে তার কাছে বেশি পরিমাণ আর ঋণাত্মক আয়ন নাই, বাইকার্বনেট আয়ন নাই। তুমি বলতে পারো ভাই পটাশিয়াম বাইকার্বনেট তো তৈরি হয়ে গেছে, তাইলে আবার আমার ঋণাত্মক আয়ন কেন প্রয়োজন? আচ্ছা তুমি ভাবো তো, তোমার দেহে কার্বন ডাইঅক্সাইড পরিবহন 2 মিনিট পরিবহন হয়েছে, বাট 3 মিনিটের মাথায় গিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা বন্ধ হয়ে গেছে, তুমি কি বাঁচতে পারবা? তুমি কি এনি হাউ এনি কস্ট বাঁচতে পারবা? কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা তোমার দেহে প্রতিটা সেকেন্ডে অনবরত চলতে থাকবে, এবং আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে এইভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা দেহের ভিতরে চলতে থাকবে। সো কোনো কারণে যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। এখন এই যেহেতু ঋণাত্মক আয়নের ঘাটতি দেখা যাচ্ছে, তাইলে মানে কিন্তু এখন কিন্তু অফ হয়ে যাবে। সো আরবিসি এখন বলতেছে আমার এখন হেল্প প্রয়োজন। কি প্রয়োজন? আমার এখন হেল্প প্রয়োজন। সো প্লাজমা এখন বলতেছে দেখো, প্লাজমা বলতেছে দেখো ভাই ভাই, মানে দেখো বিপদে তুমি যদি আমার বিপদে আসো, আমি তোমার বিপদে গিয়ে ঢাল হয়ে দাঁড়াবো। ঠিক একই রকম বিষয়টা হচ্ছে এইরকম। প্লাজমা বলতেছে ভাই তুমি তো আমার কাছে এই যে ঋণাত্মক আয়ন কি করছিলে, দান করছিলে, তাই আমি এখন তোমার কি করব, এট এনি হাউ তোমাকে হেল্প করব। কিভাবে হেল্প করব? ঋণাত্মক আয়ন দিয়ে। কোথা থেকে ঋণাত্মক আয়ন দিবে? এই যে ভাইয়া, কোথা থেকে? এই যে সেই ক্লোরিন মাইনাস। বলতেছে ভাই আমি এখন তোমাকে ঋণাত্মক আয়ন দান করব। ঋণাত্মক আয়ন কিভাবে দান করব? এই যে ক্লোরাইড আয়ন দিয়ে। ক্লোরাইড যেই দিছে এখানে কি তৈরি করছে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি করছে। যখনই পটাশিয়াম ক্লোরাইড তৈরি করছে, অ্যাজ ইউজুয়ালি কি হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার সাথে সাথে আমার এখানে ঋণাত্মক আয়নটা আসছে এবং সমতা তৈরি হয়েছে, ব্যালেন্স তৈরি হয়েছে, ইমব্যালেন্স মানে একদম সমতা তৈরি হয়ে গেছে, দুই জায়গায় এখন সমতা, দুই জায়গায় সমতা তৈরি হয়েছে ইকুইভ্যালেন্ট হিসেবে, একদম ইকুয়ালি
সো বিক্রিয়াটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে চলতে থাকছে। এখন কথা হচ্ছে এই যে ক্লোরিন আয়নটা যে আসলো, ক্লোরিন আয়নটা আসলো, এটা প্রথম একজন বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী হ্যামবার্গার, একজন জার্মান বিজ্ঞানী হ্যামবার্গার। তিনি প্রথম দেখছিলেন এই ধরনের কাহিনীটা। তার নাম অনুসারে এই ক্লোরাইড আয়নটাকে এখানে আসার নাম অনুসারে, তার নাম অনুসারে বলা হচ্ছে হ্যামবার্গার শিফট। এই হ্যামবার্গার শিফট এর মাধ্যমে সারা দেহে পরিবহন হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডটা সারা দেহে পরিবহন হচ্ছে। জার্মান রসায়নবিদ, জার্মান শারীরতত্ত্ববিদ জ্যাকব হ্যামবার্গার তৈরি করছিলেন, তার নাম অনুসারে এইভাবে তৈরি হয়েছে। আই থিঙ্ক সবাই ক্লিয়ার? একটু কমেন্টের মাধ্যমে সবাই জানাতো, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও, ওকে? আচ্ছা, এবার আসো, আমাদের কিন্তু এই যে তোমার কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহন, গ্যাসীয় পরিবহন নিয়ে অনেক কথা বলছি আমরা এই অধ্যায়ে। শোষণের অধ্যায়ে শোষণ নিয়ে অনেক কথা বলছি, শোষণের অঙ্গাণু নিয়ে কথা বলতেছি। অ্যাজ ইউজুয়ালি তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রত্যেকটা পয়েন্ট গুলো তোমাকে বুঝে বুঝে খুঁটিনাটি পড়তে হবে। এটার পার্সেন্টেজ কত, আমি প্রত্যেকটা পার্সেন্টেজের কথা বলছি, কিভাবে পরিবহন হয়েছে এটাও বলছি। এইভাবে সবকিছু তোমাকে একটু গুছিয়ে নিতে হবে। আমি গুছিয়ে অলরেডি দিয়েছি, তোমাকে বুঝে পড়তে হবে, বুঝে সম্পূর্ণটা এবার গুছিয়ে নিতে হবে। এটাই হচ্ছে তোমাদের সাথে কথা আমার, ওকে? এই অধ্যায় নিয়ে আমার আর বেশি কিছু বলার আমি মনে করি না যে এরপরে আর বেশি কিছু বলা প্রয়োজন। এটা তোমরা ইজিলি দেখতে পারো, এটা নিয়ে আর বলতেছি না। এখন আমরা চলে যাব, এরপরে চলে যাব আমরা এরপরের অধ্যায়ে চলে যাব। এই অধ্যায়টা কিন্তু এইটুক পড়লে আমাদের আপাতত এনাফ, ওকে? আচ্ছা, এবার আসো আমাদের সামারি করি, টুকটুক টুকটুক করে আমরা একটু সামারি করি এই অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়গুলো একটু সামারি করে দিই। প্রথমে আমরা পড়ছিলাম যে আমাদেরকে বায়োলজিটা কিভাবে পড়তে হবে। বায়োলজিটা আমি অলরেডি বলছি, বুঝে পড়তে হবে, ওয়ার্ড গুলো সম্পূর্ণ ভেঙে ভেঙে তোমাদেরকে পড়তে হবে। যেমন জাইগোটিন নিয়ে একটু কথা বলছি, সম্পূর্ণ কুইকলি কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ করবা, প্রথমে আমরা এই কথাগুলো বলছি। 2 নম্বর পয়েন্ট আজকে এখানে আমরা আলোচনা করছি যে কি, রেসপিরেটরি সিস্টেম নিয়ে, যে শোষণ নিয়ে একটু কথা বলছি। শোষণের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড কিভাবে ভাঙে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের ক্ষেত্রে কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ, প্রোটিনকে ভাঙলে পাবো অ্যামাইনো অ্যাসিড, তারপর তোমার লিপিডকে ভাঙলে পাবো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এবং প্রত্যেকটার বন্ধন, যেমন গ্লুকোজের প্রত্যেকটা কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন আছে, প্রোটিনের মাধ্যমে পেপটাইড বন্ধন আছে, এবং সম্পূর্ণ এগুলো কিন্তু আমরাকে বুঝাইছি। এরপরে আসি যে আমরা 3 নম্বর স্লাইডে বুঝাইছিলাম যে একটা শোষণ আসলে কিভাবে হয়। একটা শোষণের ক্ষেত্রে আমি বলছিলাম যে শোষণের ক্ষেত্রে প্রথমে কি প্রয়োজন, আমার তোমার খাদ্য গ্রহণ করতে হবে। প্রত্যেকটা খাদ্যকে আমার কি করতে হবে, অক্সিজেন দ্বারা জারিত করতে হবে। খাদ্য খাইলেই হবে না, কারণ খাদ্যের ভিতরে আছে আমার বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিকে যতক্ষণ না আমি গতিশক্তিতে রূপান্তর করতে পারবো, ততক্ষণ আমার প্রত্যেকটা খাদ্য আমি সারা জীবন খাইলেও আমার কোনো কাজে লাগবে না। প্রত্যেকটা খাদ্যকে আমাকে যে করে গতিশক্তিতে রূপান্তর করতে হবে, এবং গতিশক্তির রূপান্তরিত রূপ হচ্ছে তাপশক্তি, এবং প্রত্যেকটা খাদ্যকে আমাকে কিসে নিয়ে আসতে হবে, এই তাপশক্তিতে নিয়ে আসতে হবে। যখন আমি তাপশক্তি হিসেবে নিয়ে আসবো, আমাকে একটা বিক্রিয়া হিসেবে, প্রোডাক্ট হিসেবে কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং H2O তৈরি হবে। কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং H2O। আমি কিন্তু বলছিলাম কার্বন ডাইঅক্সাইড এবং H2O কিভাবে তৈরি হয়, যে প্রত্যেকটা খাবারে কি আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। যেহেতু অক্সিজেন দ্বারা পোড়াচ্ছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই। যেহেতু হাইড্রোজেন আছে প্রত্যেকটা খাবারে, হাইড্রোজেনকে আমি অক্সিজেন দ্বারা পোড়ালে কি হবে, পানি তৈরি হবে। আমি কিন্তু সম্পূর্ণ এটা দেখিয়েছি। এরপরে 4 নম্বর স্লাইডে আমরা দেখছি যে আমাদের বায়ু গ্রহণ, বায়ুত্যাগ অঞ্চলের ক্ষেত্রে ন্যাসাল সেপ্টাম কিভাবে কাজ করতেছে, নাকের পর্দা হিসেবে। স্বরযন্ত্রের ক্ষেত্রে তরুণস্থি, অ্যাপিগ্লোটিস, থাইরয়েড, ফোকাল কর্ড, অ্যাডামস আপেল, এগুলো নিয়ে কিন্তু কথা বলছি। এরপরের পয়েন্টে আমরা বুঝিয়েছি সম্পূর্ণ ব্রোঙ্কাস সিস্টেমটা একটু কথা বলছি, ট্রাকিয়া নিয়ে কথা বলছি, ব্রোঙ্কাস নিয়ে কথা বলছি, লাংস নিয়ে কথা বলছি। এটা একটু সম্পূর্ণ দেখে নিবা, নোট করে নিবা। রেকর্ডিং অবস্থায় ক্লাসে থাকবে এবং আমাদের গ্রুপেও যাবে, ইউসিসি গ্রুপেও যাবে, এবং আমাদের জিএসটি যে ব্যাচটা নতুন ওপেন হয়েছে আমাদের, যাদের নিয়ে লড়াই, যাদের জন্য যুদ্ধ, আজকে এই 27 তারিখে আমাদের যে এপ্রিলে পরীক্ষা, তাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের এই ভর্তি পেইড বেজে কিন্তু ক্লাস চলতেছে, এবং 2-1 দিনের ভিতরেই আমাদের শুধুমাত্র পার্সোনাল প্রাইভেট গ্রুপে এই ক্লাসগুলো লোডিং যাবে কিন্তু।
অন্যান্য কিন্তু কোনো কোথাও যাবে না, শুধুমাত্র যারা ভর্তি হবে তাদের জন্য একটা পার্সোনাল গ্রুপ খোলা হচ্ছে, এই পার্সোনাল গ্রুপে কিন্তু এটা আমাদের যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা গ্যাসেস এক্সচেঞ্জ অর্থাৎ গ্যাসীয় বিনিময় নিয়ে কথা বলছি। অক্সিজেন পরিবহন কিভাবে হয় ভৌত রূপে, অ্যালভিওলাস এবং শিরার ভিতরে বা ধমনীর ভিতরে বলছি এটা। এরপরে বলছি কিভাবে অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবর্তিত হয়, এটাও একটু কথা বলছি আমরা। 8 নম্বর স্লাইডে কথা বলছি আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের ভৌত পরিবহন রূপে, অর্থাৎ কিভাবে কার্বনিক অ্যাসিড রূপে পরিবর্তিত হয়। তারপর হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়ালি দেখছি যে সম্পূর্ণ বড় একটা জিনিস কার্বামিনোগ্লোবিনটা আমরা কথা বলছি এখানে। এবং 10 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট গুরুত্বপূর্ণ, আরবিসি এবং প্লাজমার ভিতরে কিভাবে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের যে সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে পরিবর্তিত হয়, সম্পূর্ণগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, এই অধ্যায়ে আমি মনে করি না আর কিছু দেখবা। তোমরা যদি আর একটু দেখতে চাও, তোমরা একটু বিভিন্ন স্নায়ুকেন্দ্রের নাম আছে, স্নায়ুকেন্দ্রের নামগুলো একটু টুকটুক করে দেখবা। আর লাস্টে দেখবা কিছু পরিমাণ, যেমন সাইনোসাইটিস নিয়ে কথা আছে, সাইনোসাইটিস নিয়ে জাস্ট রিডিং দিবা একটু, যে সাইনোসাইটিস কিভাবে হয়, যেভাবে টিম্প্যানিক পর্দায় কাজ করতেছে, কিভাবে আমাদের এই যে অপথ্যালমিকে মানে ব্যথা প্রদান করে, এগুলো একটু রিডিং দিবা। জাস্ট ভাইরাস ব্যাকটেরিয়ার নামগুলো দেখবা, যেমন ভাইরাসের ক্ষেত্রে প্যারিনিফ্লুয়েঞ্জা বা মেটাপিনিমা, প্যারিনিফ্লুয়েঞ্জিয়া বা মেটাপিনিমা, এইগুলো কিভাবে ভাইরাসগুলো অ্যাটাক করতেছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন স্ট্রেপ্টোকাস নিউমেনি কিভাবে কাজ করতেছে জানি। এটা একটা কথা বলে রাখি, ক্লাস 9-10 9-10 পড়া। যেমন নিউমোনিয়া রোগ হয় কোনটার আক্রমণে, যেমন নিউমোকাস নামক যে ব্যাকটেরিয়ার আক্রমণে আমাদের নিউমোনিয়া রোগ হয়ে থাকে, এটা কিন্তু 9-10 পড়া। যদি এগুলো কিন্তু সবগুলো কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে, এগুলো নতুন করে পড়ার কিছু নাই। যেমন যক্ষার ক্ষেত্রে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার আক্রমণে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার সংক্রমণে আমাদের যক্ষা রোগ হয়ে থাকে। এখান থেকেই কিন্তু বোটানির প্রথম অধ্যায়ে আমাদের আরো আলোচনা আছে। যেমন মাইকোপ্লাজমা, পৃথিবীর সব থেকে ছোট কোষ মাইকোপ্লাজমা, এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া। এটার আর একটা নাম আছে পিপিএলও, পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ওই নিউমোনিয়া থেকে কতগুলো কোশ্চেন হয়, নিউমোনিয়া, নিউমোকাস বা তোমার মাইকোপ্লাজমা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওখান থেকে আবার আসতেছে পিপিএলও, পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্রত্যেকটা কথা বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা আহ হাড়ের অধ্যায়টা নিয়ে একটু কথা বলে দিই। হাড়ের অধ্যায় 206টা হাড়ের ক্ষেত্রে তোমাদেরকে একটু বুঝে পড়ার জন্য কিভাবে পড়বা আমি জাস্ট একটু কথা বলে দিই। এখানে আমাদের বেশি বোঝানোর কিছু নাই, জাস্ট কি কি পড়বা কিভাবে পড়বা একটু বলে দিই। আমি নেক্সট ক্লাসে হাড় নিয়ে আরো কথা বলবো, কিন্তু আজকে অল্প একটু কিভাবে পড়ে রাখবা হাড়টা আমরা একটু বলে রাখি। হাড়ের অধ্যায়টা পড়তে গেলে আমাদেরকে সম্পূর্ণ 206টা হাড়ের নামই কিন্তু মুখস্থ থাকা উচিত। সেই 9-10 থেকেই আমরা জানি, ক্লাস 9-10 থেকেই আমরা কিন্তু হাড় নিয়ে আমরা অনেক কিছু পড়ে থাকি। কিন্তু এই জায়গা থেকে আমি তোমাদেরকে একটু কথা বলবো যে তোমার হাড়ের অধ্যায়টা নিয়ে এত বেশি প্যারাপ্যারির কিছু নাই। কি পড়বা, হাড়ের অধ্যায় পড়বা প্রত্যেকটা হাড়ের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, প্রত্যেকটা হাড়ের শনাক্তকারী বৈশিষ্ট্য। আর বিশেষ করে করটিকার ক্ষেত্রে এবং তোমার হচ্ছে মুখমণ্ডলের ক্ষেত্রে এই হাড়গুলোর নাম জানবে। যেমন তোমার ইজিলি কিন্তু অনেক সিস্টেম আছে, ফর এক্সাম্পল ড্যাট, যেমন করটিকার ক্ষেত্রে 8টা হাড় আছে। কোন কোন হাড় প্রশ্ন করতে পারো ভাইয়া, কোন কোন হাড় এটা ইজিলি, এটা যদি আজও পড়ানো লাগে কোন কোন হাড়, তাইলে কিন্তু ব্যথাদায়ক এটা। যেমন ফসফেট, কি বললাম, ফসফেট। করটিকার কথা বলতেছি আমি, কি লিখলাম, ফসফেট। এই ফসফেট দিয়ে সম্পূর্ণ হাড়গুলোর নাম তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় দেখো একটু। যেমন তোমাদেরকে আমি বলতে পারি এফ ফর লিখতে পারি ফ্রন্টাল, এফ ফর কি লিখতে পারি, ফ্রন্টাল। ওকে, ও ফর লিখতে পারি অক্সিপিটাল, বাংলায় লিখি নাইলে আবার বুঝবে না। ও ফর কি লিখতে পারি, অক্সিপিটাল। ও ফর কি লিখতে পারি, অক্সিপিটাল। এস ফর লিখতে পারি স্ফেনয়েড, এস ফর কি লিখতে পারি ভাইয়া, স্ফেনয়েড। এস ফর কি লিখতে পারি, স্ফেনয়েড। পি ফর কি লিখতে পারি, প্যারাইটাল। পি ফর লিখতে পারি আমরা, অ্যাজ ইউজুয়ালি এখানে কি থাকবে, প্যারাইটাল থাকবে।
ওকে, এবার আসি ই ফর কি লিখতে পারি, ই ফর লিখতে পারি অ্যাথময়েড, ই ফর লিখতে পারি অ্যাথময়েড। এবং টি ফর কি লিখতে পারি লাস্ট, টেম্পোরাল, টি ফর কি লিখতে পারি টেম্পোরাল। এখন মজার বিষয় কি জানো, মজার বিষয় হচ্ছে এখানে আমাদের টোটাল এই করটিকায় হাড় আছে 8টি, হাড় আছে কতটি, 8টি। কিন্তু তুমি গুণে দেখো 1 2 3 4 5 6, 6টা হাড় আছে। তাহলে এখন 8টা কিভাবে হবে, হ্যাঁ তার মানে কোনো না কোনো হাড়ের সংখ্যা এখানে ডাবল আছে। কোন হাড়ের সংখ্যা, এখন যদি তোমাকে মনে রাখতে হয় কোন হাড়ের সংখ্যা কতটি, এইগুলো মুখস্থ করতে গেলে কিন্তু তোমার জীবন যৌবন সবকিছু কি হয়ে যাবে, অক্কা এখানে। ঠিক আছে, এটা তোমাকে কিভাবে মনে রাখতে হবে, কিছু ট্রিকলি তোমাকে অবশ্যই মনে রাখার জন্য কিছু ট্রিকলি পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। ফর এক্সাম্পল ড্যাড, তুমি এখানে করতে পারো কি, যেমন তুমি বলতে পারো যে টুম্পার পা, কি লিখলাম আমি, টুম্পার পা, বুঝছো, টুম্পার পা। এখন তুমি আবার বলতে পারো ভাই এই আবার কোথা থেকে কি আনলেন, একটু ট্রিকলি তোমাকে মনে রাখার জন্য তোমাকে সিস্টেম তৈরি করতেই হবে। যেমন আমি সিস্টেম তৈরি মনে রাখার জন্য সিস্টেম তৈরি করি, টুম্পার পা, ট মানে কি, ট মানে টেম্পোরাল, ট মানে কি টেম্পোরাল, এবং প ফর কি প্যারাইটাল, প ফর কি প্যারাইটাল, অর্থাৎ টেম্পোরাল এবং প্যারাইটাল। এই দুইটার ক্ষেত্রে পা কয়টা থাকে আমাদের, পা দেখা যায় দুইটা থাকে, কয়টা থাকে দুইটা, অর্থাৎ এই দুইটা হাড় আছে আমাদের দুইটা করে, বাকিগুলো সব একটা করে। আমি বোঝাতে পারছি কিনা, এই দুইটা হাড় হচ্ছে দুইটা করে, বাকিগুলো সব আছে আমার একটা করে। সো অ্যাজ ইউজুয়ালি এইভাবে একটু সিকোয়েন্স অনুযায়ী তোমাকে মুখস্থ করতে হবে বুঝে। এখন দেখো 8টা হয় কিনা, তাহলে দেখো আমি এই দুইটা আমি করলাম কয়টা, 4টা। তাহলে 4টা হাড় হলো এই দুইটা, ফ্রন্টাল একটা 5টা, অক্সিপিটাল একটা 6টা, স্পেনয়েড একটা 7টা, অ্যাথময়েড একটা 8টা। দেখো তাহলে করোটিকে তোমার 8টা হাড় আছে কিনা তুমি একটু বুঝে নাও। আমি তোমাকে বলেছি তোমাকে বুঝে পড়তে হবে, বুঝে পড়লে তুমি পারবা, না বুঝে পড়লে তুমি কিছুই পারবে না। এটা একটু বুঝছো কিনা কমেন্টের মাধ্যমে জানাও, এগুলো একটু বুঝছো কিনা কাইন্ডলি একটু ওকে জানিয়ে দাও। ব্যস্ত জানিয়ে দাও যে এটা বুঝতে পারছো কিনা, ক্লিয়ারলি বোঝা গেছে কিনা। ওকে, ডান, এটা তো আমাদের ক্লিয়ার এখানে। এখন আমরা চলে যাব এই অধ্যায়ের লাস্ট দুইটা কথা বলবো, কথা বলে আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করব। আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। আমাদের এখন কথা হচ্ছে দেখো এই অধ্যায় থেকে আর কি পড়বো ভাইয়া, এই ফ্রন্টাল অক্সিপিটাল নিয়ে অনেক কথা হয়েছে, তোমার এখান থেকে আর কি কি গুরুত্বপূর্ণ একটু এক কথায় বলে রাখি। যেমন তোমাদেরকে এখানে পড়া আসতে পারে মেরুদণ্ড বা কশেরুকার গঠন। মেরুদণ্ড বা কশেরুকা নিয়ে কিন্তু প্রতি বছর কোশ্চেন হয়, মেরুদণ্ড বা কশেরুকা নিয়ে তোমাকে কোশ্চেন পরীক্ষায় কোশ্চেন আসে যেহেতু পড়তে হবে। মেরুদণ্ড বা কশেরুকা নিয়ে তুমি এখানে পড়বা যে ভার্টিব্রাল ফোরামেন, স্পাইনাস প্রসেস, এইগুলো নিয়ে তোমাকে একটু ডিটেলস দেখতে হবে। ঠিক আছে, একটু দেখবা। আর এখান থেকে দেখবা যেমন বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরের হাড় কতটি আছে, 12 জোড়া পরশুক আছে, একটা তোমার কি আছে, একটা স্টারনাম থাকে, একজোড়া স্টারনাম থাকে। এইগুলো একটু দেখবা। এবং প্রত্যেকটার শনাক্তকারী বৈশিষ্ট্য, যেমন জুগুলার নস কোথায় থাকে, ট্রক্লিয়ার নস কোথায় থাকে, এগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, যেমন জুগুলার নস, যেমন আমি তোমাকে বলতে পারি বক্ষপিঞ্জর, এই আমাদের বুকের হাড়, এই যে বুকের যে হাড়গুলো থাকে এখানে কি থাকে, জুগুলার নস বলে জায়গা থাকে। বুঝাইতে পারছি। যদি বলে ট্রক্লিয়ার নস কোথায় থাকে, যেমন হিউমেরাস রেডিয়াস আলনা, আলনা আছে না আমাদের এই যে হাড়, হিউমেরাস রেডিয়াস, এই যে হিউমেরাস রেডিয়াস আলনা, এই আলনার ক্ষেত্রে ট্রক্লিয়ার নস বলে একটা জায়গা থাকে। এই আলনায় গিয়ে তুমি ট্রক্লিয়ার নস তুমি পাবা এখানে। বুঝাতে পারছি তোমাদের এখানে, আশা করি ক্লিয়ার। ওকে, এই যে হাড়গুলোর কথা বললাম, যেমন হিউমেরাসের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল গ্রিভা এবং সার্জিক্যাল গ্রিভা, এই দুইটা পয়েন্ট থাকে। যেমন সার্জিক্যাল গ্রিভা শুধুমাত্র তুমি হিউমারাসেই পাবা, অর্থাৎ তোমার কোথায় হাতের কোথাও হাড়টা ভেঙে গেলে, সাপোজ তোমার একটা হাড় ভেঙে গেছে, কোথায় ভাঙছে, এই সার্জিক্যাল গ্রিভা, কোথায় ভাঙবে, হিউমেরাসে। এইভাবে তোমাকে একটু পড়তে হবে। যেমন স্কেপুলা, এই যে আমাদের কাঁধ, স্কেপুলা, এই স্কেপুলার ক্ষেত্রে আমাদের এখানে গ্লেনাইড গহ্বর থাকে। কে থাকে ভাইয়া, গ্লেনাইড গহ্বর থাকে। এটা দেখতে ইটালিক এপ অক্ষরের মতো, এই যে জাস্ট লাইক দ্যাট, এমন ইতালিক এপ অক্ষরের মতো
ইতালিকে অক্ষরের মতো দেখতে, এটা একটু দেখবা, এগুলো একটু ভালো করে পড়বা। এবং লাস্ট পয়েন্ট তোমাদের ক্ষেত্রে বলবো, যেমন সব থেকে ছোট হাড়, এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, পৃথিবী আমাদের মানবদের সব থেকে ছোট হাড় কোনটি? ম্যালিয়াস ইনকাস স্টেপিস। স্টেপিস কানের যে হাড়, স্টেপিস সব থেকে ছোট হাড়, এইটা এসছে পরীক্ষা। আবার দিতেও পারে সব থেকে বড় হাড় কোনটা, ফিমার। এটা এগুলো ভালো করে দেখবা। ফিমারের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, প্যাটেলার শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা। তারপর তোমার হচ্ছে এখানে আর কি আছে আমাদের অস্থির ক্ষেত্রে? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্থির কোষগুলো নিয়ে একটু পড়বা, তরুণ অস্থি নিয়ে পড়বা। এবং লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিই যে পরশুকার ক্ষেত্রে কোনটা আসল কোনটা নকল, এটা একটু দেখবা। লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি একটু এখন কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের যেখান থেকে এবার কোশ্চেন আমার মনে হচ্ছে পরীক্ষা দিতে পারে, এই যে তরুণ অস্থির ক্ষেত্রে দেখবা তরুণ অস্থির প্রকারভেদ আছে। যেমন স্বচ্ছ তরুণ অস্থি, যেমন হায়ালিন তরুণ অস্থি। কোথায় পাই এই হাইলিন তরুণ অস্থি? নাক, তারপর তোমার হচ্ছে শ্বাসনালী, ষড়যন্ত্র, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়ালি কি দেখতে পারি? হায়ালিন তরুণ অস্থি দেখতে পারি। তারপর দেখতে পারি স্থিতিস্থাপক বা পীততন্তুময় কোথায় তরুণ অস্থি থাকে, স্থিতিস্থাপক বা পীততন্তুময় তরুণ অস্থি কোথায় থাকে, এগুলো একটু দেখবা। শ্বেততন্তুময় তরুণ অস্থি কোথায় থাকে? হেবারশিয়ান তন্ত্র কি? হেবারশিয়ান তন্ত্র হচ্ছে হাড়ের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা হাড়ের যে কোষ, হাড়ের কোষের ভিতরে আমাদের অনেকগুলো ছিদ্র ছিদ্র জায়গা থাকে, মাকড়সার মতো আকার আকৃতি নিয়ে থাকে। এই যেখানে ভক্সম্যান্স নালী দিয়ে আমাদেরকে প্রত্যেকটা হাড়ের মাধ্যমে একটা সংযোগ রক্ষা করে, এখানে আমাদের কি হ্যাবারশিয়ান তন্ত্র হিসেবে কথা থাকে। এই হ্যাবারশিয়ান তন্ত্র নিয়ে একটু পড়বা, এগুলো একটু সুন্দর করে রিমাইন্ড করে দিবা। তারপর লাস্ট পয়েন্ট তোমাদেরকে দেখো আমাদের লেকচার শিটে আছে, দেখবা মানবদের শক্তিশালী পেশি কোনটি? মানবদের শক্তিশালী পেশি জিহ্বা। পরিশ্রমী পেশি কোনটি? হৃৎপেশি। এবং এই হৃৎপেশির ক্ষেত্রে যেমন আমাদের বুকের যে হৃৎপেশি অর্থাৎ হৃৎপিণ্ডে যেটা থাকে, হৃৎপেশির ক্ষেত্রে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এইগুলো একটু রিমাইন্ড করে সুন্দর সুন্দর করে একটু তোমরা রিডিং দিয়ে দিবা। এই অধ্যায় আর দুইটা অধ্যায় নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এখন লাস্ট টাইমে তোমাদের দুই একটা একটু ইম্পর্টেন্ট কথা বলি, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে তোমরা শোনো, ঠিক আছে? একটু দুইটা পয়েন্ট কথা বলি। দুইটা পয়েন্ট হচ্ছে ভাইয়া, ক্লাস আমাদের শেষ এখানে, ঠিক আছে? ক্লাস বহুত নিলাম, এটা নিয়ে কথা নেই, কিন্তু কথা হচ্ছে আমি তোমাদেরকে একটু মোটিভেশনাল দু একটা কথা বলি। মোটিভেশনাল কথাটা হচ্ছে এই যে, আসলে বলতে পারো মোটিভেশনাল কথা বলতে গেলে বলা হয় যে ক্যামেরার সামনে গেলে অনেকেই মোটিভেশনাল কথা বলে। আমি ক্যামেরার সামনে আসে বলে বলতেছি না, তোমাদের অ্যাজ এ বড় ভাই হিসেবে বা একটা টিচার হিসেবে তোমাদেরকে যদি দুইটা কথা বলতে হয়, আমি দুইটা কথা বলি, জাস্ট শোনো একটু। কথাটা হচ্ছে আহ এখনো তোমরা আসলে কি বাস্তবতা বুঝতে পারো নাই, বুঝছো? মানে রিয়েলিটি ফ্যাক্টটা যে আসলে কি লাইফে কেমন সেন্স রাখতে পারে, এটা এখনো তোমরা বুঝে উঠতে পারো নাই। কারণটা কি দেখো, এই যে অল্প অল্প করে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ তোমরা কেবল বোঝা শুরু করছো। বলতে পারো যে ভাইয়া কি বলতেছেন এটা, কেন বলতেছেন? কারণ অলরেডি কিন্তু তোমার ঢাবি জাবি চবি রবি সবগুলোর পরীক্ষা কিন্তু দিয়ে দিছে রেজাল্ট। অনেকের হয়েছে, অনেকেরই হয় নাই। এখন কথা কি জানো, যার হইছে, যার ঢাবিতে হচ্ছে, যার চবিতে হচ্ছে, যার জাবিতে হচ্ছে, তোমার যে ফ্রেন্ডের হচ্ছে সেই ফ্রেন্ড কিন্তু এখন সফল। এবং এই সফল, যেহেতু সে সফল হয়ে গেছে, এই সফলতার কারণে তাকে নিয়ে এখন অনেক গল্প হবে, অনেক গল্প। ঠিক আছে, যে সে এই কারণে সফল হয়েছে, সে এত পরিমাণ পড়ছে, অত পরিমাণ পড়ছে। অনেকেই হয় কি জানো, অনেকে অনেক পরিশ্রম করে, কিন্তু হয়তো তার ভাগ্য বা খোদা তাআলা কোনো একটা পরীক্ষার কারণে সে হয়তো চান্স পায় নাই, বা কোনো একটা এটসেট্রা কিছু। কিন্তু সত্য কথা কি জানো, সফলতার গল্প সবাই শুনতে চাই, এটাই বাস্তবতা, বুঝছো? সফলতার গল্প সবাই শুনতে চাই, কিন্তু ব্যর্থতার গল্প না কেউ শুনতে চায় না। আমি তোমার কথাটা বুঝছো কিনা, যে সফলতার গল্প সবাই শুনতে চাই, ব্যর্থতার গল্প কেউ শুনবে না, এটাই বাস্তবতা পৃথিবীতে। সো তোমাকে এখন দেখো যে অনেকেই তোমার বাবা মানে পাড়া প্রতিবেশী অলরেডি যাদের চান্স হয় নাই, তাদের নিয়ে কিন্তু অলরেডি কথা বলা শুরু করে দিবে যে এই কারণে ছেলের চান্স হয় নাই, এই কারণে মেয়ের চান্স হয় নাই, এই করে বেড়াইছে, ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক অনেক কথা বলবে, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই যে ব্যর্থ, ব্যর্থ কিন্তু এখনো সুযোগ আছে তোমাদের, এটাই কিন্তু গুচ্ছ লাস্ট পরীক্ষা, এটা কিন্তু তোমাকে কাজে লাগানোর শেষ সুযোগ। সো এই ব্যর্থ গল্প হওয়ার সুযোগ নিজেকে দিও না। আবারও বলতেছি, এই ব্যর্থ গল্প হওয়ার সুযোগ নিজেকে দিও না। এবং আরেকটা কথা হচ্ছে, এমন কিছু তৈরি করো নিজেকে, নিজেকে এমন একটা জায়গা তৈরি করো যে তোমাকে নিয়ে কথা বলার, মানে কথা বলার যে তোমাকে নিয়ে দুইটা কথা বলবে, বাজে কথা বলবে বা খারাপ কথা বলবে, এই কথা বলার সুযোগের মানে মানে ভাবতে গেলেও তার জন্য দুইবার ভাবা লাগে।
তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলবে, এমন একটা কথা বলার জন্য হলেও তোমাকে, তোমার চোখে চোখ রেখে কথা বলার জন্য হইলেও তোমাকে দুইবার যাতে তাকে ভাবতে হয়, এমন একটা পজিশন তুমি একটা ক্রিয়েট তৈরি করো। এই পজিশন হয়তো আমরা এখনো তৈরি করতে পারিনি, আমিও চেষ্টা করি। আমাকেও আল্লাহ তাআলা রহমত দান করুক, তোমাদেরকেও রহমত দান করুক। এই কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।